Setu the bridge. Setu the bridge. Setu the bridge. Setu the bridge. নমস্কার, সবাইকে সাদর আমন্ত্রণ। আমি স্বর্ণালী। আমি একজন নিউরোসায়েন্টিস্ট। প্রেসিডেন্সি আর আইআইটি বম্বের গণ্ডি পেরিয়ে এখানে এসে জার্মানিতে রিসার্চ করছি, পিএইচডি করছি, থিসিস লিখছি এবং এখন পোস্টডক হিসেবে কর্মরতা একজন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বলা যেতে পারে। হ্যাঁ। আম, আজকে আমরা উমেন্স ডে বা নারী দিবস 8ই মার্চ এবং সেটি উপলক্ষে আড্ডার ছলে একটি আলোচনার রেখেছি আপনাদের সকলের জন্য। এবং আজকে এই আলোচনায় আমাদের সাথে আছে দুই স্বনামধন্য জার্নালিস্ট বা সাংবাদিক, পিউ রায় এবং স্রবন্তী বন্দ্যোপাধ্যায়। আমাদের সাথে আরো সহযোগিতা করছেন শিল্পা দাশগুপ্ত, যার নিজস্ব একটি লোক গল্পের চ্যানেল রয়েছে ইউটিউবে, ও ফোক বলে। আর মৌটুসী কুন্না, যিনি জার্মানিতে ইন্টিগ্রেশন নিয়ে ইন্ডিয়ান কনসুলেটের সাথে খুব ক্লোজলি কাজ করছেন এবং এখানে বিভিন্ন এক্সপার্ট যারা আসছে বিভিন্ন দেশ থেকে, তাদের জার্মানিতে ইজি ইন্টিগ্রেশন এবং কিভাবে তারা এখানে সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন করবেন, বিভিন্ন রকমের তাদের ডিসেমিনেশন অফ নলেজ দেওয়া, এই সবকিছু মৌটুসী করছে। আজকে এই সবার সাথে আমাদের একটা আলোচনা হবে এবং আশা করছি আলোচনাটা আপনারা খুব উপভোগ করবেন। এবং আমাদের একটি থিম রয়েছে যেটা এই বছর ইউএন থেকে দেওয়া হলো, সেটা হচ্ছে অ্যাক্সিলারেটিং উইমেন বা অ্যাক্সিলারেটিং উইমেন ইন ডিফারেন্ট স্পেসেস। এইটা নিয়ে আমাদের এইবারের আলোচনা, এবং দেখি সবাই কি বলে। আর এই যে সবাইকে একত্রিত করা, এটা করেছে সেতু দা ব্রিজ। আপনারা সবাই জানেন যে সেতু ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক এই বিগত 3 বছর ধরেই এক্সিস্ট করছে এবং এটির এটা তিন বাঙালির মস্তিষ্ক প্রসূত এক প্রচেষ্টা। যখন আমাদের চারিদিকটা 2021-এ একটু ভেঙে গেছিল, একটু হতাশা আমাদের সবার মধ্যে, কোভিড নিয়ে কি হবে, দুনিয়াটা কি সত্যি ইজ দ্য ওয়ার্ল্ড এন্ডিং, এরকম একটা সবার বুকে ভয়, একটা মনে প্রশ্ন, তখন সেতু আসে একটা গ্লোবাল ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে এবং সারা বিশ্বের বাঙালিকে আহ সংযুক্ত করে চলেছে। এ ভাষা, সংস্কৃতি, বাংলা ভাষা এবং আমাদের যে সাহিত্য চর্চা, আমাদের সংস্কৃতি, এইটার মাধ্যমে। এবং দেশ বিদেশে সমমনস্ক, সংস্কৃত মনস্ক বহু বাংলা ভাষা প্রেমী, এবং বাংলা ভাষা তো শুধু আমাদের কলকাতার লোকেদের নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বাংলাদেশিরাও কিন্তু বাংলা ভাষাকে খুব ভালোবাসে এবং বাংলা ভাষাকে ভালোবাসে, এবং এই ভাষার বিভিন্ন আনুষাঙ্গিকতার মধ্যে দিয়ে যারা জুড়তে চায় তাদেরকে সেতু একসাথে করে জুড়ে রেখেছে। এবং অনেক সমাজমূলক কাজের মধ্যে সেতু যুক্ত। ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে প্রতি বছরই সেতু কিছু না কিছু করে। আগের বছর আমরা পেয়েছিলাম নারীবাদী সাহিত্যিক লেখিকা তাসলিমা নাসরিনকে। তার বহু কবিতায় অনেক মেয়েরা ইন্ডক্ট্রিনেটেড। আমি প্রেসিডেন্সিতে পড়ার সময় প্রচুর ওনার লেখা, ওনার কবিতা পড়েছি। রিসেন্টলি আলেকজান্দ্রিয়া ইউনিভার্সিটিতে ঘুরতে গিয়ে, মানে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে, আমি ওনার 3টে বই পাই। অবশ্যই সেগুলো অনুবাদ সাহিত্য, কিন্তু এইবার সেই আঙ্গিকেই আমরা একটি আলোচনা রেখেছি এবং দেখা যাক আপনাদের আলোচনায় কি হয়, কার সাথে কিরকম কথা হয়, এবং দেখা যাক আপনাদের কতটা কি ভালো লাগে। আজকে যখন আড্ডার ছলে, আড্ডার মাধ্যমে এবং গল্পের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা এগোচ্ছে, তাহলে লেটস স্টার্ট উইথ আ শর্ট স্টোরি। শিল্পা, তোমাকে দিয়ে শুরু করি। তুমি তো বিভিন্ন দেশ বিদেশের ফোকলোর বা, মানে আমরা যেরকম ঠাকুমার ঝুলি বলি, ওদের দেশে যেটা হয়, ওদের দেশে আমি জানি না ওরা কিসের ঝুলি বলে, কিন্তু
তুমি তো সেই দেশের গল্পগুলোকে নিয়ে আসো, এবং সেই গল্পগুলো কিন্তু আমরা যে শুনি এই ঘুমাতে যাওয়ার সময় ঠাকুমা দিদিমা এনাদের মুখেই শুনি। এবং এই যে ধরো গল্পগুলো যেটা চলে আসছে সেটা কিন্তু বেশিরভাগই মুখে মুখে শোনা। একটু বড় হয়ে সবাই গল্পের বই পড়েছে, হিতোপদেশ পড়েছে, তারপর আরো যতগুলো আমাদের ফোকলোর আছে, তারপর ছবিতে ছবিতে রামায়ণ মহাভারত সবাই পড়েছে। কিন্তু আমাদের যে এই ইনিশিয়াল একটা আম, ওই ঘুমাতে গিয়ে না একটা গল্প বলো তো ঠাকুমাকে বা দিদার কাছে বা মায়ের কাছে আবদার, এখানে আমরা দেখি যে এই পুরো গল্প বলা আর গল্প শোনার যেই প্রেক্ষিটা সেখানে খালি মহিলা চরিত্রদের আমরা পাই। আমাদের প্রথম গল্প শোনা আমাদের মায়ের কাছে ঠাকুমার কাছে দিদার কাছে, এবং এই গল্পের প্রতি ভালোবাসাটাও তাদের থেকেই উঠে আসছে। কিন্তু তুমি যদি গল্পের মধ্যে দেখো গিয়ে, সেইখানে একজন নারী চরিত্র কতটা উঠে আসে গল্পের মধ্যে অ্যাজ আ মেন ক্যারেক্টার, বা তার হাত দিয়ে গল্পটা কতটা এগোয়, নট অ্যাজ আ সাইড ক্যারেক্টার। আর তুমি কি আমাদের কোনো গল্প বলে একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে শুরু করতে পারো আজকের আলোচনাটা? হ্যাঁ, শিওর। প্রথমত প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, থ্যাংক ইউ ফর দ্যাট। তুমি গল্প বলে শুরু করার কথা বললে। গল্প বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, সেটা আমি করতে চাই না। তবে খুব ইন্টারেস্টিং যে আমরা আজকে এই রেকর্ডিংটা করছি, আর আমার সব থেকে রিসেন্ট পডকাস্টের যে এপিসোড, সেখানে আমি আমাদের এশিয়াতে একটা ছোট্ট আইল্যান্ড কান্ট্রি আছে যার নাম তিমোর লেস্তে। খুব কম মানুষই হয়তো জানেন, কিন্তু সেখানকার একটা স্টোরি কভার করেছিলাম। সেই স্টোরিটাই একটি মহিলা চরিত্রকে সেন্ট্রালাইজ করে। ক্যারেক্টারটির নাম হচ্ছে বিবি, এবং তার কোনো সুপার পাওয়ার নেই। তার পাওয়ার হচ্ছে সে ভীষণ ভালো সেলাইয়ের কাজ করে, উইভিং করে। আহ তিমোর লেস্তের একটা ট্রেডিশনাল কাপড় হয়, তার নাম হচ্ছে তাইস। তো সে তাইজ বোনে হাতে, এবং সেটা করে সে কিভাবে তার কমিউনিটিকে বাঁচায় সেই নিয়ে গল্প। যেরকম বললাম, আমি গল্পের খুব ডিটেলসে যাব না, কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে লাস্ট এপিসোডের গল্পটাই এরকম ছিল, তাই সেটাই আমার মাথায় ছিল, তাই বললাম। তোমার প্রশ্নে আসি। হ্যাঁ, এটা ঠিক কথাই যে আমাদের গল্প শোনা বেশিরভাগই কোনো না কোনো নারী চরিত্রের হাত ধরে, মা, ঠাকুমা, দিদিমা যেমন বললে। আহ, কিন্তু ফোক টেল ইটসেলফ যে সবসময় নারী চরিত্ররা খুব সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করে তা কিন্তু নয়। আমাদের সব থেকে কমনলি শোনা যে সমস্ত ফোক টেলস, ধরো সিন্ড্রেলা, রাপুনজেল, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এগুলো ভাবলেই মনে হয় যে হ্যাঁ, এখানে তো নারী চরিত্ররা সেন্ট্রাল। কিন্তু তুমি যদি আরেকটু অ্যানালাইজ করো তাহলে দেখবে প্রতিটা গল্পেই, বা যেগুলোর নাম বললাম, তাতে একটা পুরুষ চরিত্র লাগে নারী চরিত্রকে রেস্কিউ করার জন্য। সো দে আর লাইক বিউটি ইন আ ড্যামসেল কাইন্ড অফ আ সিচুয়েশন। তারা ডেফিনেটলি সেন্ট্রাল ক্যারেক্টার, তাদেরকে ওরিয়েন্ট করে স্টোরিগুলো তৈরি হয়, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখা যায় যে তাদের লাইফের মিনিং তৈরি হচ্ছে যখন একটি পুরুষ চরিত্র আসছে। কিন্তু ফোক টেলস শুধুমাত্র এরকম গল্পের ওপরেই বেস করে তৈরি হয়নি, কিন্তু এরকম বহু আহ, হয়তো কম জানা গল্প আছে যেখানে সত্যি স্ট্রং ফিমেল ক্যারেক্টার্স আছে। এবং আমার পডকাস্টের ও ফোকের একটা বড় দায়িত্ব কিন্তু সেই রকম কম জানা স্টোরিগুলোকে নিয়ে আসা। খুব বেশি কি আছে তার উত্তর হয়তো নাই হবে, কমই আছে। কারণ আফটার অল ফোক টেলসটা তো সোসাইটিরই রিফ্লেকশন। এতগুলো হাজার হাজার বছর ধরে যেভাবে সোসাইটি ডেভেলপ করেছে, তৈরি হয়েছে, তার একটা রিফ্লেকশন কিন্তু ফোক টেলে আসে। এটা পৃথিবীর সব জায়গায় সেম নিয়মে হয়, এটা কোনো জায়গায় এক্সেপশন নয়। তাই জন্যে খুব স্ট্রং ফিমেল ওরিয়েন্টেড স্টোরির সংখ্যাও কম। যেই নিয়মে সোসাইটি তৈরি হয়েছে ঠিক সেই নিয়মেই। কিন্তু যেটা বললাম যে আমার পডকাস্ট করার একটা খুব ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে আমি এই লেসার নোন স্টোরিজগুলোকে তুলে ধরতে চাই, যেগুলো মানুষ অলরেডি জানে। মানে ধরো, যেরকম এক্সাম্পল দিলাম সিন্ড্রেলা বা রাপুনজেল, এই স্টোরি আমি কভার করি না, কারণ মানুষ যে জানে, বহুভাবে পড়েছে, টিভিতে দেখেছে, সিনেমায় দেখেছে, হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড। কিন্তু এরকম ছোট ছোট স্টোরিজ আছে যেগুলোর এক্সিস্টেন্স হয়তো আজকে থেকে 10 বছর পরে কোনো ফর্মেই থাকবে না, যদি না কেউ ডিজিটালি রিস্টোর করে।
আমার পডকাস্টটা সেই রকমই একটা প্রজেক্ট ধরতে পারো, নিজে থেকে শুরু করা যদিও, কিন্তু আমি চাইবো যে ভবিষ্যতে এই কম জানা স্টোরিগুলো আমার মতন যারা কাজ করছে তাদের মধ্যে দিয়ে বেঁচে থাকুক, এবং সেখানে আমি খুব কনসিয়াসলি এরকম স্টোরি পিক করি যেখানে হয়তো মাইনরিটিজ বা মহিলাদের গল্প অনেক বেশি করে উঠে আসে। তো হ্যাঁ, এটাই। আমি এখানে একটা কথা বলি। শিল্পার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হলো, এই যে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে এলো আজকে, উইমেন্স ডে, আমরা হোয়াট এভার মানে আমরা কথা বলছি। আমার তো মনে হয় উইমেন্স ডেই হওয়া উচিত না, কারণ আমরা সবাই মানুষ। আলাদা করে নারী নারী নারী, স্বাধীনতা 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 চিৎকার করে কিছু হয় না, হবেও না। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমরাও যখন ছোটবেলায় কবিতা পড়েছি, গল্প পড়েছি, সব ক্ষেত্রেই রাজকুমার আসবে রাজকুমারীকে উদ্ধার করতে, আর খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, খোকা যাবে মায়ের সঙ্গে, খোকা অমুক করবে, খোকা সেই করবে, খোকা বীরত্ব দেখাবে। বীরপুরুষ। হ্যাঁ, হ্যাঁ, এমির পুরুষ। এবং সব সময় এখনো তাই, এখনো যারা শুরু করছে বাচ্চারা, তারা কিন্তু খোকাকে নিয়েই শুরু করে। খুকি বড়জোর বিয়ে দিতে যাবে, শ্বশুর বাড়ি যাবে, খুকি শ্বশুর বাড়ি যাবে। সো এইটা খুব ইন্টারেস্টিং, মানে আমাদের সোশ্যাল স্ট্রাকচারে, পেট্রিয়ার্কিতে এটা আজও আছে, যে সবই খোকা ওরিয়েন্টেড আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোটবেলা থেকে। আমার মনে হয় এইটাকে আরো শিল্পা হয়তো আরো কাজ করবে। এবং ওর যে মানে যেটা বললো এক্ষুনি, এটা খুব দরকার যে এটার অ্যাক্টিভলি আরো এই ধরনের জিনিস খুঁজে খুঁজে বার করা, বা লেখাও অন্তত এরকম কোনো কবিতা লেখা যেটা খুকিকে নিয়েই হবে। হচ্ছে কিন্তু বেসিক যে আমাদের একদম বাঙালি, যেহেতু আমরা বাংলা বিষয় নিয়ে কথা বলছি, সেখানে খোকাময় আর কি যাকে বলে, একদমই। এটাই আমি অ্যাড করতে চাইছিলাম। একদমই। এবং তুমি বললে বলে একটা ছোট্ট গল্পের কথা মাথায় এলো। বেশ কয়েকটা এপিসোড আগে আমি এরকম একটা মিডল ইস্টার্ন একটা স্টোরি নিয়ে কাজ করছিলাম। সেখানে একটা খুব ইজিলি আমার কাছে স্টোরি আসে যেখানে পুরুষ সারাদিন কাজ করে বাড়ি আসছে, তার তিনটি বউ। বউ, আহ, তিন বউই সুন্দর রান্না বান্না করে তার জন্য রেডি করে রেখেছে। রান্নাটা ভালো লাগে না, পুরুষটি বউ, তিন বউকেই মারে। এটা একটা ফোক টেলের পার্ট। অ্যাজ আ স্টোরি টেলার কিন্তু আমার দায়িত্ব শুধুমাত্র ফোকটেলকে বাঁচিয়ে রাখা নয়, সঠিক ফোকটেলকে বাঁচিয়ে রাখা। সুতরাং আমি কনসিয়াসলি ডিসাইড করলাম আমি ওই স্টোরিটা পিক করব না। তাতে আমার আরেকটু কাজ বাড়লো, আমাকে আরেকটু রিসার্চ করতে হলো অন্য স্টোরি বার করার জন্যে। কিন্তু আমার মনে হয় যারা বলছে এই কমিউনিকেশনের মিডিয়ামরা আমরা, এটা আমাদেরও দায়িত্ব যে আমরা কি তুলে ধরছি মানুষের সামনে। তো সেটাও আমার মনে হয় মানে আজকে থেকে 10 বছর বাদে বা 20 বছর বাদে সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করবে, একটা ডিফারেন্স তৈরি করবে। থ্যাংক ইউ শিল্পা। তোমার এই উক্তিটা খুব ভালো লাগলো, যে তুমি যে একটা কনসিয়াস ডিসিশন নিয়েছো এবং একটা বিং আ রেসপন্সিবল স্টোরি টেলার, যে আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মকে শোনাচ্ছি। এবং যেটা শ্রবন্তীও বলল, যে খোকার গল্প শুনেই সবাই বড় হচ্ছে, তাই খুকিরা খুবই একটা লেটার স্টেজে এবং খুবই গৌণ চরিত্র। তো এই কথাটা খুবই পার্টিনেন্ট, আর এটা আমিও খুব বিশ্বাস করি, যে সিনেমা হোক বা গল্প হোক, দুটো একটা একটা কোথায় একটা আয়নার কাজ করে। মানে আমরাও সোসাইটিটাকে রিফ্লেক্ট করছি, আর সমাজটাও আমাদের মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে, এবং আমরাও কোনো একটা জায়গায় গিয়ে সমাজটাকেই রিফ্লেক্ট করছি। এটা আমারও একটা খুব গভীর বিশ্বাস। আম, তোমাকে আমার একটাই রিকোয়েস্ট রইলো, এই যে ধরো এত ম্যাট্রিলিনিয়াল সোসাইটিগুলো আছে আমাদের সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোর মধ্যেই আছে। ধরো তোমার এমন ছোট ছোট এরিয়া, ধরো আমাদের দেশের নর্থ ইস্ট আসাম, এদের এখানে যে ম্যাট্রিলিনিয়াল বা ম্যাট্রিয়ার্কাল সোসাইটি গুলো আছে, তাদের গল্প যেন আরো তুমি তুলে ধরো, এবং তাদের গল্প যেন আরো আমরা তোমার সুন্দর চ্যানেলে শুনতে পাই। এবং অবশ্যই। বিল্ডিং অন হোয়াট ইউ সেড, একটা খুব ছোট্ট জিনিস মনে পড়ে গেল, এবং এই প্রশ্নটা আমি আজকে আমাদের চারজনের কাছেই ছুড়ে দেব। অ্যান্ড দিস ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন ফর অল ফোর অফ ইউ। I came across this um, সিট দিস সিটকমও বলবো, সিটকম ঠিক না, ওই এসএটিসি, সেক্স অ্যান্ড দ্য সিটি। সেখানে আহ, যেই একজন ক্যারেক্টার সারা জেসিকা পার্কার প্লে করছে, যাকে ক্যারি, সে একজন লেখিকা, একজন জার্নালিস্ট, এবং সে একটি কলম লেখে। তো সে কোথাও একদিন প্রশ্ন ছুড়ে দিল তার পাঠকদের কাছে,
আর উইমেন ওয়েটিং টু বি রেস্কিউড? আজকে এই প্রশ্নটা আমার মাথায় এলো। শিল্পা যেই কথাটা বললো যে মেয়েরা সব সময় রেস্কিউ হবে, এবং এটা আমি নিজেও পড়েছি সিন্ড্রেলার বিভিন্ন দেশের বিভিন্ন সংস্করণ, জাপানিজে, ফিলিপিন্সে বা রাশিয়াতে সবার একটা নিজস্ব সিন্ড্রেলা রয়েছে। কিন্তু প্রত্যেকটা সিন্ড্রেলার মধ্যেই আমি দেখলাম মানে ওই ওয়েটিং টু বি রেস্কিউড এর ব্যাপারটা রইলো। যদিও ডিজনি পরে এই একটা শ্রেক 2 না শ্রেক 3-তে এটা অ্যাড্রেস করেছে এবং খুব সুন্দরভাবে করেছে আমার যেটা মনে আছে। কিন্তু তাও প্রশ্নতে ফিরবো, এবং তোমাদের চারজনকেই ছুড়ে দিলাম প্রশ্নটা, যেটা কোনো এককালে ক্যারি করেছিল তার কলমে: আর উইমেন ওয়েটিং টু বি রেস্কিউড? প্রথমত এই প্রশ্নের উত্তর বেশ খানিকটা শিল্পা দিয়েছে, যে এটা এজ ওল্ড একটা কনসেপ্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা কমন পারসেপশন। উইকার সেকশন হচ্ছে মহিলারা। আমার শিল্পার কথা শুনে খুব ভালো লাগলো, আমি ওর চ্যানেলটা ফলো করবো, ওর কাজ খুব ইন্টারেস্টিং। আর স্বর্ণালী ইন্ট্রোডিউস করার সময় আমাদের সবাইকে অনেকবার নারীবাদী শব্দটা ব্যবহার করেছো, তো আমি একটু ওটা থেকে ডিফার করছি। আমি নারীবাদী নই, আমি একমাত্র মানুষবাদী। এবং নারী যখন মানুষ হিসাবে ট্রিটেড হবে না, তখন আমাদের আলাদা করে কোনো সেশন করতে হবে না, উইমেন্স ডে পালন করতে হবে না। লাইক একটা মেন্স ডেও আছে, কিন্তু সেটার খোঁজ কজন রাখি, সেটা কিভাবেই বা উদযাপিত হয়, কারণ ওদের আলাদা উদযাপনের দরকার হয় না। ওরা এমনি জীবনভর বছরভর সেটাকে উদযাপিত হতে দেখে। তো সেরকমটা যেদিন হবে সেদিন আমরা সাকসেসফুল হব। আর রেস্কিউড তো বটেই, কারণ এটা শুধু ফোক টেলসে নয়, এটা শুধু সাহিত্যের কথায় গল্পে নয়, কারণ সাহিত্য তো সমাজের আয়না। আমি যদি ইন্ডিয়ান সোসাইটিকেই তুলে ধরি, আমাদের যা মেন্টাল স্ট্রাকচার, এটা কিন্তু কেউ খুব ডেলিবারেটলি ভেবে করছেন এমন নয়। মানে বাড়িতে যখন কোনো মেয়ে বড় হয়, তাকে তখন শেখানো হয় যে বাবা যা বলবেন, মানে বাবা হচ্ছেন অভিভাবক, বিয়েটা তার জন্য ম্যান্ডেটরি, ওটা একটা ডেস্টিনেশন সমস্ত মেয়েদের, কারণ ওখানে অভিভাবক বদলাবে। বাবার পর স্বামী হবেন অভিভাবক, আর বার্ধক্যে ছেলে হবে অভিভাবক। এই যে আমরা ছেলে ছেলে করে একটা ক্রেজ আমাদের সোসাইটিতে আছে, সেটা কিন্তু এটাও একটা কারণ, অ্যাপার্ট ফ্রম ছেলে রোজগার করবে। তো এটাও একটা কারণ যে একজন পুরুষই অভিভাবকত্বটা ইনহেরিট করবে। মানে মহিলা কখনো একটা পরিবারের অভিভাবক হয়ে উঠছে সেটা পরিস্থিতির শিকার হয়ে। হয়তো কেউ এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেন যে তাকে স্ট্রাগলে পড়তেই হলো, ইউজুয়ালি আমি জেনারেল পারসেপশন বলছি। তিনি তখন মানে তার হয়তো স্বামী তাকে ছেড়ে গেছেন বা মারা গেছেন, বাচ্চা আছে, তাকে বড় করতে হবে, একটা প্রচন্ড স্ট্রাগল করছেন, তিনি একটা হিরোইক ক্যারেক্টার হয়ে উঠলেন। আদারওয়াইজ ওই পুরুষ একজন থাকবেন, কখনো বাবা, কখনো স্বামীর ভূমিকায়, কখনো ছেলের ভূমিকায়, যিনি রেস্কিউ করবেন ফ্রম অল সিচুয়েশনস মহিলাকে, কখনো মাকে, কখনো বউকে, কখনো অন্য কাউকে, কখনো গার্লফ্রেন্ডকেও। এবং আমরা মেয়েরাও আমাদের সোসাইটিতে এটা আমাদের মগজস্থ হয়ে আছে যে আমাদের পুরুষ লাগে একজন। মানে সেটা আমি বলছি আমার জীবন ধারণের ক্ষেত্রে প্রয়োজন হয়। উইদাউট আ ম্যান একজন মহিলা যে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করতে পারেন, যেটা একজন পুরুষ ভাবতে পারেন, এখনো আমাদের সমাজে মহিলারা কিন্তু সেটা ভাবতে পারেন না। তাদের সত্যি সেই রেস্কিউ অপারেশনটা লাগে, এবং এটা না সিস্টেমের মধ্যে ইনবিল্ট করা আমাদের। একজন একটা বাচ্চা মেয়ে বড় হয় ওইভাবে, মানে তাকে বিয়েটা করতেই হবে। আমি জানি না এখানে যতজন আছো আহ বাড়িতে বিয়ের কথা, মানে বিয়েটা তো করতেই হয়। আমি বলছি না বিয়ের বিরুদ্ধে কিছু, আমি বলছি একজন মহিলা তিনি ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেবেন। একটা মানে ফর এক্সাম্পল ধরো একজন ল গ্রাজুয়েট একটি মেয়ে, তার তো ক্যারিয়ার গোলস আছে, তার স্বপ্ন আছে, সে এগোবে, কিন্তু সেটাও জানে ব্যাক অফ দ্য মাইন্ড যে তাকে বিয়েটা করতে হবে। সে কখনো বাড়ি থেকে হোক, ম্যাট্রিমনি থেকে হোক, নিচে দেখে হোক, ওই মাইন্ডসেটটার মধ্যে দিয়ে গিয়ে তার একটা বিয়ে ঠিক হলো। এবার একজন লয়ার কি করবে, তার তো একটা প্র্যাকটিস জোন লাগে, সময় দিতে হয়, তারপর সে একটা এস্টাবলিশড ক্যারিয়ার হাতে পায়। কিন্তু ধরো তার বিয়ে হলো কোনো একজন এনআরআই এর সঙ্গে, এবার তাকেই, মানে এটা আমরা ধরেই নিচ্ছি মেয়েটিকেই ছেড়ে চলে যেতে হবে, যেটা ইউজুয়াল কেসে হয়ে থাকে। তার ক্যারিয়ারের কি হলো, সে যে ল পড়লো সেটা জলে গেল। মেয়েটিও খুব কম ভাবে আমাদের মেন্টাল স্ট্রাকচারে
আমি এটা দোষ দেখছি না, কিন্তু এটা সিস্টেম। এবার কারণ সে যেখানে যাচ্ছে সে অনেক একটা স্বাচ্ছন্দ্যের জীবন পাবে, তার হাজবেন্ড আইদার ডলার, পাউন্ড বা ইউরোতে রোজগার করবে, নিদেন পক্ষে দিরহামে রোজগার করবে, সে একটা ওয়েল টু ডু ফ্যামিলি পাবে, একটা বিদেশের ঝাঁ চকচকে পরিবেশ পাবে। সে যখন দেশে আসবে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বিদেশ ফেরত তকমা পাবে। এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে এখনো প্রলোভন, আমি বলছি। কারণ মানে সেই মেয়েটি যদি ভাবে, সে মেয়েটি কি এডুকেটেড তো, কিন্তু সে কি এম্পাওয়ার্ড, এই প্রশ্নটা আসে। কারণ তার ভাবনা চিন্তাটা না ডিরেক্টেড বাই সোসাইটি, ডিরেক্টেড বাই হার ফ্যামিলি, হার মাদার, হার ফাদার অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড দ্য হোল সোসাইটি। এবার সেই মেয়েটি যদি নিজে এটা ভাবে, আমি এটা বলতে চাইছি যে আমি আগে সেটেল করব, দেন আই উইল ডিসাইড যে আমি বিয়ে করব কিনা। যদি আমি বিয়ে করিও, আমি আমার ক্যারিয়ার এবং বিয়েটার মধ্যে একটা ব্যালেন্স রেখে করব, অ্যান্ড আই উইল চুজ হোম টু ম্যারি। এবং আমি আমার ক্যারিয়ারটাকে ইম্পর্টেন্স দেব। একজন পুরুষ কখনো ভাবতে পারেন না একটি মেয়েকে বিয়ে করে তিনি কোথাও একটা গিয়ে থাকবেন, কোনো একটা ভিন দেশে পাড়ি দেবেন, সেখানে গিয়ে উইদাউট এনিথিং, এনি অকুপেশন অর এনিথিং, তিনি গিয়ে থাকবেন সেখানে। আমাদের সমাজের কোনো পুরুষ এখনো এটা ভাবতেই পারেন না। কিন্তু আমরা ইজিলি ভেবে ফেলতে পারি আজকের দিনে দাঁড়িয়েও যে আমি ডিপেন্ডেন্ট হয়ে কারোর সঙ্গে কোথাও চলে যেতে পারি। এই ভাবনাটা যখন বন্ধ হয়ে যাবে না, তখন সে এম্পাওয়ার্ড হচ্ছে। মানে একটি মেয়ে লেখাপড়া করেও, এডুকেটেড হয়েও এম্পাওয়ার্ড হচ্ছে কিনা এই প্রশ্নটা থাকে। এবার এমন যদি হয় যে সে তার ওই এক্সপিরিয়েন্স, তার এডুকেশন, সেটাকে কাজে লাগিয়ে সে যেখানেই থাক সেখানে তার একটা নিজস্ব স্বাধীন জায়গা তৈরি করছে, সেটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। কিন্তু আমার কাছে একজন মহিলা এম্পাওয়ার্ড তখনই যিনি কি করবেন, কিভাবে বাঁচবেন, সেটা নিজে সিদ্ধান্ত নেবেন, নট ডিরেক্টেড বাই সারাউন্ডিংস। তার যদি মনে হয় তিনি নিজে চাকরি করবেন, করবেন, ব্যবসা করবেন, করবেন, কিন্তু একটা কিছু করা খুব জরুরি বলে আমি পার্সোনালি মনে করি। কারণ অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে শ্রেষ্ঠ স্বাধীনতা। একজন পুরুষ নিজেকে স্বাধীন বলে ভাবতে পারেন কারণ তার মগজে আছে যে আমি তো রোজগারই করব, মানে পুরুষকে তো সেটা করতে হয়, সে যেভাবে যে যতটুকুই করুক না কেন। ফলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ইকোনমিক্যালি একজন মেয়ের ম্যান্ডেটরি, স্বাধীন হওয়ার ক্ষেত্রে, এম্পাওয়ার্ড হওয়ার ক্ষেত্রে। এবং সেটা তার নিজের উইল পাওয়ারের উপর দাঁড়িয়ে, নিজের স্কিলের উপর দাঁড়িয়ে, ডিপেন্ডেন্ট হয়ে নয়। মানে তার হাজবেন্ড কত ভালো রোজগার করেন, তার হাতে কত মোটা খরচ আসে, মানে মাসিক খরচ তিনি পান, সেটা কিন্তু একজন মহিলার, তার হাতে টাকা আসছে কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট নন, তিনি এম্পাওয়ার্ড নন। একজন মহিলা এডুকেটেড হয়েই শেষ হবে না, তাকে তার জীবনের সিদ্ধান্ত নিতে জানতে হবে। যতক্ষণ তিনি সেই ব্যারিয়ারটা ক্রস না করতে পারছেন, ততক্ষণ সেই মহিলা এম্পাওয়ার্ড নন। নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আমি এটা চাই, আমি এটাই করব, এবং তাকে কনভিন্স করতে হবে তার সারাউন্ডিংসকে, মাকে, বাবাকে, ফ্যামিলির লোককে, সোসাইটিকে। আমার কাছে এটাই মহিলার এম্পাওয়ারমেন্ট। হতে পারে যে তিনি বিরাট চাকরি করছেন না, হতে পারে তিনি বিরাট শিল্পপতি নন, তিনি ছোটখাটো কিছু করছেন কিন্তু নিজের টার্মসে করছেন। দ্যাট লেডি ইজ এম্পাওয়ার্ড। আই উড লাইক টু অ্যাড এটার ওপরে। আমি, আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি ইন্ডিয়া থেকে, আর বিয়ে করে আমি জার্মানিতে আসলাম। আর যেটা এখনই তুমি বললে, না, এটা কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে কি। হুম। আমি ক্যারিয়ার যাই ছিল আমার ইন্ডিয়াতে, আমার নিজের বিজনেস ছিল, সবকিছু ছিল। একটা যেই আমাকে আমার হাজবেন্ডের সাথে এখানে আসতে হবে, এটা কিন্তু মাথায় আমাদের থাকে আমাকেই করতে হবে। সেটা করে অনেক মহিলারা সেটা করে। আর এটা না কি আমি চাইছিলাম না টু ডু সামথিং, এটা হলো আমাদের একটা গিল্টে চলে যায় কিনা। আমি আমার হাজবেন্ডকে তো প্রথম, মানে সে হলো প্রায়োরিটি আমাদের। ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে, স্বামী তুমি তো করবে, স্বামী, তারপরে হলো আমার বাচ্চা, তারপরে হলো হুম। মম, যেটা আহ, অনেক বড় একটা, বাচ্চার শরীর খারাপ হলে মা দেখবে, বাবা তো চাকরি করতে যাবে, বাচ্চার যদি পড়াশোনা হচ্ছে না, হোমওয়ার্ক হচ্ছে না, তাহলে কিন্তু মা রেসপন্সিবল। আহ এটা একটা এটা একটা সাইকেল। আর এখানে যখন আমি আসলাম, আমি এখানে আমার বন্ধু বান্ধব ছিল না,
আমার হাজবেন্ড জার্মান, তো ওই একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সব নিয়ে আমি আই সাডেনলি ডিসাইডেড দ্যাট আই হ্যাভ টু টেক একটা স্টেপ। সেটা কিন্তু খুব একটা মুশকিল একটা মানে কঠিন স্টেপ ছিল, কেন কি সব দিক থেকে আমাকে মানে আমি আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমি ডিসাইড করলাম না, এবার আমি একটা কিছু একটা করব। আমি মা, আমি কারোর বউ, আমি কারোর মেয়ে, মগর আমি আমার একটা নিজত্ব একটা মৌটুসি একটা কেউ একটা ছিল। ইন্ডিয়াতে সবাই জানতো মৌটুসি একটা আমার একটা আইডেন্টিটি, সেটা আমার চাই। সেকেন্ড প্রেগনেন্সি 9 মান্থ প্রেগনেন্ট, আমি আমার পুরো লাগিয়ে দিলাম বিজনেস কি আমি করবই। সে আমি আর এইটা একটা এম্পাওয়ারিং মোমেন্ট। অ্যাজ আ উমেন উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি আমরা কিন্তু সবকিছু পারি। আমাদের ছোটবেলা থেকে বলা হয়েছে না, তুমি ইউ উইল টেক দ্য ব্যাক সিট, তুমি করছো খুব ভালো করছো, মগর ওই ছেলে করবে, মানে ছেলেটাই ড্রাইভ করছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আমি বাড়িও সামলাতে পারি, আমি নিজের কাজও করতে পারি, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। এটা আমি যখন নিজেকে একটা স্টেপ নিয়ে করলাম, তারপরে যখন আমি আশেপাশে দেখলাম এখানে জার্মানিতে কত লোকেরা, কত মহিলারা এসছে নিজের স্বামীর সাথে, তারপরে স্বামীকে সেটেল করলো, বাচ্চাদের স্কুলে সেটেল করলো, নতুন কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, হ্যান ত্যান করতে করতে কিন্তু 10-15 বছর বেরিয়ে গেল, তারপরে মনে হলো আরে আমি তো কিছু করলাম না, আমি কোথায়? And that is when I have now started a drive in Germany. আমাদের এখানে যেখানে I've started empowering. It is not, you don't have to get into a mom guilt. এটা আমাদের একটা যেটা একটা গিল্ট, সব জিনিসে আমাদের গিল্টি ফিল করে যে এম্পাওয়ার করতে হবে। সেটাতে তো আমি যে একটা বাইরে কফি খেতেও যাব, এটা কিন্তু এম্পাওয়ারমেন্ট কি আমি আমার এই কাজ, মগর আমি কি আমার সব ছেড়ে, এটা কিন্তু আমি কেমন করে, আমার বাচ্চা খাচ্ছে কিনা, হবে কি না, কি হবে, আমি একটা বন্ধুর সাথে একটা কফি খেতে যাব। আই থিঙ্ক দ্যাট চেঞ্জ ইজ ইম্পর্ট্যান্ট। ইউ ডোন্ট, ইউ আর কমপ্লিট। এটা কিন্তু এটা একটা মহিলার জানা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর অ্যাট দ্য সেম টাইম আই উড অলসো লাইক টু সে কি যখন ইট ইজ অলসো ওকে টু সামটাইমস সে কি না আমি আর পাচ্ছি না, আমার হয়ে গেছে, আমি আর পাচ্ছি না, অ্যান্ড আস্ক ইয়োর পার্টনার টু বি ইকুয়াল। উই ডোন্ট ওয়ান্ট আগে পেছন, উই ওয়ান্ট টু বি ইকুয়াল। টু পিপল আর ইকুয়ালি কামিং ইন, একটা বিয়েই হোক, ভালোবাসা করে বিয়ে হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, ডাজেন্ট ম্যাটার, ইটস টু পিপল কামিং টুগেদার অ্যান্ড বিল্ডিং, ইটস আ মিউচুয়াল থিং। তো আই থিঙ্ক এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক আই ফিল। মানে মানে এম্পাওয়ারমেন্ট কি, মানে এডুকেটেড উইমেন এম্পাওয়ার হয়ে গেল, সেটা কি আমি নিজেকে এম্পাওয়ার করছি একটা মম গিল্ট থেকে বেরিয়ে, সবকিছু থেকে বেরিয়ে আমি নিজের একটা ওই আধ ঘন্টা নিজের বের করে নিজে আমার কি ভালো লাগতো। মহিলারা সেটাই ভুলে গেছে, আমার কি ভালো লাগতো, আমি পেন্টিং করতে ভালোবাসতাম না আমি গান করতে ভালোবাসতাম, আহ, সে তো পুরোই তো হারিয়ে গেলাম, মানে মানুষটাই তো হারিয়ে গেল যে মানুষটা ছিল আগে। So I think that is very important to remember. আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আহ, আরেকটা কি বলতো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ছেলেদেরও এরকম বহু পুরুষ আছে যারা কিন্তু খারাপ নয়, তারা ভালো, ইন জেনারেল তারা ভালো, তারা চায় কন্ট্রিবিউট করতে, বাট গ্রোয়িং আপ তারা হয়তো সেটা শেখেনি, দেখেনি তাদের নিজেদের ফ্যামিলির মধ্যে। মেয়ে হিসেবে নিজের রাইটসটা জানাটা এতটাই ইম্পর্টেন্ট যে তাদেরকেও শেখানোর জন্য ইম্পর্টেন্ট, তাদেরকেও এডুকেট করার জন্য ইম্পর্টেন্ট। মানে একটা ছোট্ট এই যে মৌটুসী যেমন বললো বাইরে কফি খেতে যাওয়া, দ্যাট ক্যান বি এম্পাওয়ারিং। এটা নিজের মুখে বলা বাড়িতে যে আই এম টায়ার্ড, আই নিড সাম টাইম অফ ফর মাই সেলফ, আমি কফি খেতে যাব, অ্যান্ড এই সময়টা ইউ আর দ্য রেসপন্সিবল পার্সন, তোমাকে আমার রোলটা প্লে করতে হবে, এটা মুখ ফুটে বলাটাও ইম্পর্টেন্ট। আমরা কি করি, গিল্ট ফিল তো একটা আছেই, তারপরে বলিও না, আমরা ধরে নিই সামনের লোকটা বুঝবে, নট নেসেসারিলি, কারণ সে বুঝবে না, কারণ সে এটা দেখে বড় হয়নি হয়তো, অ্যান্ড দ্যাট ইজ অলসো ফাইন অন দেয়ার পার্ট। মানে কথা বললে বোঝা যাবে যে হ্যাঁ এটা তো আমি করতে পারি, হয়তো একটা ছেলে বললো, কই আমাকে তো কেউ কোনোদিন শেখায়নি। তো এই রোলটা নেওয়াটাও দরকার। আমি জানি হয়তো অনেকেই বলতে পারে যে কি দরকার পড়েছে, কেন করব,
কিন্তু এটা তো একটা সোসাইটাল চেঞ্জ। আজকে থেকে 50 বছর পরে হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার পড়বে না। হয়তো বহু ছেলেরা আহ, এই রোলগুলো অটোমেটিক্যালি নেওয়া অলরেডি শুরু করেছে, বহু ছেলেই করে, আরো বেশি ছেলেরা করবে। কিন্তু যতক্ষণ না হচ্ছে, ইটস লাইক আ এডুকেশনাল প্রসেস, জাস্ট লাইক এনি আদার প্রসেস। আমাদের কিন্তু নিজেদের জন্য স্টেপ আপ করে মুখ ফুটে বলাটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। ধরে নিলে চলবে না যে ছেলেরা সব জানে, কারণ ছেলেদেরকে শেখানো হয় না এগুলো। কারণ তারা তাদের মা বাবাদের কেমিস্ট্রিতে এটা দেখে না, স্পেশালি ইন্ডিয়া বা সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে এটা একটা মেজর প্রবলেম। সেটার জন্য সবসময় আমাদের জেনারেশনের পুরুষদেরও দায়ী করলে চলবে না। টেক দ্যাট ইনিশিয়েটিভ টু টিচ দেম, টু টেল দেম যে ইটস ফাইন। তো শিল্পা, তুমি যেটা বলছো এবং মৌটুসিও একটু যেটা কথা বললো, বলতে পিউ। চাই এই প্রসঙ্গে। আমি বলিনি এখনো কথা, আচ্ছা, না, আমি আমি তোমাকে আটকালাম লিংক তোমাকে করার জন্যই স্বর্ণালী। আর কি হ্যাঁ, সেন্টেন্সটা বলছিলাম, হ্যাঁ, 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 যে আমি তোমাকে আমি লিংক করিয়ে দেবো শুনছিলাম। তাই। প্রথম কথা হচ্ছে যে তুমি খুব চমৎকার প্রসঙ্গটা তুলেছো, আমি স্বর্ণালীকে বলছি, এবং শিল্পা যে জায়গাটা নিয়ে গেল, এবং তারপরে পিউ যেটা ধরলো যে এডুকেশন আর এম্পাওয়ার পাশাপাশি কতটা, মানে এডুকেটেড হলেই যে সে এম্পাওয়ার্ড হচ্ছে সেটা নয়, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। তারপরে মৌটুসী নিজের অভিজ্ঞতা বললেন, এবং এই যে যেটা খুব ইন্টারেস্টিং যে আমি আমি টায়ার্ড, যেটা এক্সপ্লানেশন এলো যে আমি কফি খেতে যেতে চাই বলে আমি বেরোতে পারি কিনা। পুরোটাতেই আমার একটা ইচ্ছা করে আমি ঢুকলাম আর কি। আমি যেহেতু পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আমার প্রচুর ফিল্ড ওয়ার্ক, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। এবং দুটো জিনিস আছে এই ক্ষেত্রে, ওই জন্যই আমি বলছি যে আমি কথা বলতে চাই। একটা হচ্ছে, আমি সরাসরি বলি, ইন্ট্রোডাকশন না দিয়ে অনেক বড় হয়ে যায় ইন্ট্রোডাকশন দিতে গেলে। আমার যখন হাজবেন্ড মারা যান, আমাকে নানা রকম কথা যে শুনতে হয়েছিল, যে ট্যাবু ছিল, নানা রকম কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি নিজে বরাবর স্বাধীনভাবে চাকরি করেছি, নিজের জীবন নিজের মতো করে বড় করেছি, বড় হয়েছি, করেছি না, হয়েছি। আমি খুব লিবারেল বাড়িতে মানুষ হয়েছি। আমার কাছে কোনোদিন এরকম শোনা, মানে কানেই আসেনি যে তুমি মেয়ে। ফলত আমার জায়গাটা একটু অন্যরকম ছিল বরাবর। কিন্তু যেটা আমি দেখলাম আমার হাজবেন্ড মারা যাওয়ার পর, ওভারঅল আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যা যা হয়েছে সেগুলোর কথা আমি রিপিট করতে চাই না, কিন্তু যেটা ঘটনা সূত্রে যেটা এলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সবাই বললো তোর মাথা থেকে না একটা ছাতা সরে গেল। এটা সবাই আমাকে বলতে শুরু করলো, তুই একটা মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকবি, একটা বড় ছাদ ছিল, একটা বড় ছাতা ছিল, একটা বড় আকাশ ছিল, কি সরে গেল সেটা তো ইমোশনের জায়গা। কিন্তু এই যে আহ সামাজিক একটা ধারণা যে একজন মেয়ে যখন একা হচ্ছে, তাকে এইভাবে, সে হয়তো, যারা বলছেন তারা দুঃখ করেই বলছেন, কিন্তু তারা ভয় দেখাচ্ছেন কোনোভাবে, সেটা তারাও বুঝতে পারেন না, তারা ওইভাবেই, ওই যে বলছিলাম, সবাই বলছিলেন যেটা, যে ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হয়েছি, যে ছাদ সরে যাওয়া, একটা বাড়িতে একটা বেটা ছেলে থাকাটা না খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সেটা কিন্তু আসলে নয়, একেবারেই নয়। কেন নয়? কারণ যেটা যেটা এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা। সেকেন্ড হচ্ছে যে আমার যেটা দেখা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, জেলায় ঘুরে ঘুরে মেয়েদের অবস্থান, শুধু যে শহরের মেয়েদের দেখছি তা তো নয়। একটি বিড়ি বাঁধা মেয়ে, সে কিন্তু বাইরে, যে যখন তার স্বামী যখন তার গায়ে হাত তোলে, সে বাইরে এসে চিৎকার করে ঝগড়া করতে পারে। কিন্তু আমি দেখেছি রেভন কলেজের একজন শিক্ষিত প্রফেসর, ঈশান স্কলার, তিনি কিন্তু ফিনান্সিয়ালি পুরো ইন্ডিপেন্ডেন্ট, এবং তিনি যাকে বিয়ে করেছেন তিনি পুরোপুরি তার উপর নির্ভরশীল। তিনি কিছু চাকরি করেন না, তার ব্যবসা ছিল, ব্যবসা উঠে গেছে। আমি একদম রিয়েল লাইফ স্টোরি বলছি। তিনি কিভাবে সিগারেটের ছ্যাঁকা খেয়ে, মার খেয়ে 20 বছর ধরে তার দাম্পত্যকে সহ্য করেছেন। ফলত সবসময় যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হলেই মেয়েরা স্বাধীন হচ্ছে, একটা একটা মাধ্যম অবশ্যই, যেটা পিউ বলেছেন যে হতেই হবে, কিন্তু হলেই যে তার স্বাধীনতা আসছে তা কিন্তু নয়। হ্যাঁ, এবং এটা জেনারেলি, মানে আমার দেখা যে বৃত্ত, এই যে রেস্কিউ করার যে প্রশ্নটা এসেছিল, অধিকাংশ, এখনো আমি বলতে পারি যে 60-70% মেয়েরা কিছু করেন না, এবং তারা এই মার খেয়ে এসে বলেন যে আমার বাচ্চাটাকে কে খেতে দেবে, আমাকে কে খাওয়াবে। কারণ তিনি নিজে খাবার রোজগারটা নিজে তৈরি করতে পারেননি। দ্বিতীয়ত, যারা নিজেরাও খেতে পাচ্ছেন, নিজেরাই খেতে পারেন, নিজেরা নিজেদেরটা চালাতে পারেন, নিজের জীবন চালাতে পারেন, তারাও বলছেন যে হ্যাঁ এই হয়েছে, সেই হয়েছে, মার খাচ্ছি, এ করছি, তো আমি আমার সংসারটাকে চাই। কেন চাই?
না, আমার বাচ্চা আছে, বাচ্চা ডোমেস্টিক ভায়োলেন্স দেখছে দিনের পর দিন, সেটা দেখুক, কিন্তু বাচ্চার তো একটা বাবা আছে, একটা ছাদ আছে মাথার উপর, একটা আকাশ আছে, একটা বট গাছ আছে, সে মারুক পিটুক যাই করুক, বাবা আছে। এই যে এটা আরবান হোক রুরাল হোক, আমি বেঙ্গলের কথাই বলছি, এটা একদম বদ্ধ, মানে ভিতরের মধ্যে আছে। ফলত এটা আমি একেবারেই আশাবাদী নই এই ক্ষেত্রে, যেটা 10 বছরে চেঞ্জ হয়ে যাবে, এটাই বলতে চাই। থ্যাংক ইউ শ্রবন্তী। মানে খুব একজন তোমার বিভিন্ন ইন্টারভিউ এর মাধ্যমে একজন খুব স্ট্রং মহিলার পরিচয় আমরা পাই। আমি এই ঘটনার সম্বন্ধে অবগত ছিলাম না, কিন্তু তোমার মুখে এই ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগছে যে তুমি আমি এরকম ওই জন্য ভাবে নিজেকে, এক্সাম্পলটা দিলাম নিজের, খুব যে ভালো লাগছে। কিন্তু কোথাও আমার এটাও মনে হয় যে এই যে পুরো আম, একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি যে তৈরি হয়েছে, সেটা এতটাই ইনস্টিটিউশনালাইজড, এতটাই মানে কন্ডিশনিং অফ সোসাইটি, যে এখান থেকে বেরিয়ে আসাটাই যে এতটা ডিফিকাল্ট। মানে তুমি যার কথা বললেন, সেই ভদ্রমহিলার তো কোনো কিছুরই অভাব নেই। কোথাও একটা কিচ্ছুর অভাব লোকচক্ষুর নেই, ভয়, কোথাও একটা একেবারে। পাশের বাড়ির কাকিমা কি বলবে, আমার কি আরেকটা তাহলে চরিত্র আরেকটাও নিয়ে আছে, প্রশ্ন উঠবে। আরেকটাও আছে ইকোনমিক, এই ইমোশনাল এক্সপ্লয়টেশন, যে আমি ওকে ভালোবাসি, এই যে ম্যানিফেস্টেশন অফ লাভ, এটা তো তুমি জানো না যে উনি কেন সহ্য করছেন। উনি শেষে এত কিছু বলার পর বললেন, আমরা যখন জিজ্ঞেস করলাম আপনি ডিভোর্স চাইছেন কেন এত বছর বাদে, এত বছর লাগলো, আপনি এটা সহ্য করেছেন, লোকে কি বলবে, এভাবেই রিয়াক্ট করবে। উনি বললেন হ্যাঁ, কারণ আমি না ওকে এখনো ভালোবাসি, যদি ওর ফোন তুলি, এখন ব্লক করে দিয়েছি, তাহলে আবার আমি ফিরে যাবো ওর কাছে। এখানে তো আর কিছু বলার থাকে না। এই যে ইমোশনালি আমরা জানি, ওই যে পিউই বলছিল না, বোধহয় প্রত্যেকেই বলছিল, ইনফ্যাক্ট মৌটুসিও বলছিলেন যে, বা আমার মনে হয় শিল্পাও বলছিল যে, পিউই বোধহয় বলছিল যে আমার একজন পুরুষ লাগবে। এখানে কিন্তু ইমোশনাল এটাতে এক্সপ্লয়টেশন জানো হচ্ছে, তো আমি সব শ্রবন্তীজি, পারি। মানে ইয়াং মমেদের একটা বিরাট বড় রোল আছে, লাইক মৌটুসি। মানে বাচ্চাকে শেখানো যে তুমিও ইকুয়াল লাইক ইয়োর সিস্টার, মানে তুমি কিছু একদম, বাড়তি নও, একদম। তুমি না, আর তোমার বোন এক। মানে একই। মায়েরা তো আগেকার দিনে এটা শেখাতেন, না বাবা মেয়ে, তুমি মেয়ে, তোমাকে সহ্য করে নিতে হবে, সিটি তোমাকেই তো বাজাবে না, মানিয়ে নিতে হবে। এ বাবা, কথাতেই আছে মেয়েরা সিটি সংসার বাজায় সুখের না, হয় রমণীর ভুলে। হুম। মনে হ্যাঁ, আছে, মেয়েরা সিটি বাজাবে না, এখানে মেয়েরা সফট এক্স্যাক্টলি, থাকবে, মাথা নিচু চিৎকার করে করবে চলবে, না। তর্ক করবে হুম। না। ছেলেরা কাঁদলে বলা হয় তুমি কি মেয়েদের মতো কেঁদো না। লাইক না, চুড়ি দুর্বলতার পরিয়ে অনেক দেবে, ওই যে সায়েন্স বলে না, তৈরি করেছে মেয়েদের মতো আমাদের চুড়ি সোসাইটি। পরে যাবে, তুমি কি চুড়ি পরে থাকবে, হ্যাঁ, তোমাকে এখনো চিৎকার আছে। করতে হবে, তোমাকে মারপিট করতে হবে, তুমি ছেলে। এবং তুমি যেটা বলছিলে না যে ছেলেদের রোজগার করতেই হবে, ছেলেরা ভাবতে পারে না, এটাও কিন্তু হুম, পেট্রিয়ার্কির একটা দিক, যে কারণে আমিও একদম। নারীবাদী নই, নারীবাদকে ওভাবে আমি দেখি না। কারণ ছেলেদের ওপরও পেট্রিয়ার্কি প্রেশার আছে, যে তুমি ছেলে, তোমাকে সংসার চালাতে হবে, তোমাকে ভালো টাকা রোজগার করে আনতে হবে, তবেই তুমি ছেলে, সেখানেই তোমার পৌরুষত্ব। তুমি যদি হোম মেকার হয়ে যাও, তুমি তাহলে স্ত্রৈণ হয়ে গেলে। একদম এগুলো মানে একদম। একদম রুটেড, এগুলো মানে কিছু মানে, আমি জানি না, বললাম তো আমি কি বলবো, আর উইমেন্স ডে মানে এটা চেঞ্জ আমি না, বহু আশাবাদী না। শতাব্দীর মনীষীর কাজ। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের হ্যাঁ। সবাইকে এক একজন মনীষী হতে হবে টু মেক দিস চেঞ্জ মানে হ্যাপেন। আমি সেটাই বললাম যে বিড়িবাদ আমি এটা চিৎকার করতে পারে, ভদ্র সমাজে তো চিৎকারই করতে পারে না মেয়েরা, ঘরের মধ্যে ঘরের জিনিস রেখে দিতে হয়, এটাতে কিন্তু আমি কি করবে। অ্যাড করতে চাইবো, এটা কিন্তু আমাদের নিশ্চয়ই। কলকাতা ইয়া ইন্ডিয়া, এটা শুধু ওখান অব্দি লিমিটেড না, এটা কিন্তু হ্যাঁ, জার্মানি, আমি জানি না বলে তাই বললাম। অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি একটা আমার এক্সাম্পল দিচ্ছি। আমি আমার হাজবেন্ডকে আমার দেখা হয় ইন্ডিয়াতে, তো আমাকে দেখেছে ওরম ইন্ডিপেন্ডেন্ট, তো ও চাইছিল কি আমি এখানে হি কুড সি দ্যাট আই এম আই ওয়ান্ট টু ডু সামথিং। তো এখানে কি আছে, প্যারেন্টাল লিভ, মানে একটা তুমি যদি বাচ্চা হবে তখন 1 বছর 4 মাস বাবাদেরও এনকারেজ করা হয় ছুটি নেওয়ার জন্য, কি ছুটি নাও, বাচ্চার সাথে বন্ড করো। এখানে কিন্তু কেউ নেয় না সেটা। তো আমার যখন প্রথম বাচ্চা হয়েছে, যেহেতু আমি একা, আমার হাজবেন্ড তখন আহ 5 মাসের ছুটি নিয়ে বাচ্চা আমার সাথে, তখনও সবাই জিজ্ঞেস করেছে, এ কি তুমি যাচ্ছ না অফিসে, মানে এখানের লোকেরাও, তুমি অফিসে যাচ্ছ না, এ তো ও করছে, তো তো আছে, তুমি যাও, তুমি চাকরি। তো বলছে না, আমি তো, এটা তো আমার রাইট, অ্যাজ আ রাইট আমি তো আই ক্যান টেক,
এটা কিন্তু অফিস থেকেও প্রেশার হয়েছে। তখন সেকেন্ড বাচ্চা আমাদের হয়, আর তখন আমি এই ডিসিশনটা নিলাম কি আমি নিজের একটা কিছু করব। আম, আমার হাজবেন্ড কিন্তু একবারের জন্য ভাবেনি, ও পুরো 1 বছরের ছুটি নিয়ে নিল অফিস থেকে। আশেপাশে অফিসের লোকেরা সবাই অনেক কথা বলেছে তাকে, ও বলেছে না, এই মহিলা যে সব ছেড়ে আমার জন্য, যেহেতু আমি এখানে থাকি, সব ছেড়ে ছুড়ে কিছু না বলে আমার কাছে চলে আসলো, আমার কাছে এসে এখানে থাকলো, করলো। আহ, তাকে সে সে বলেছে সে কিছু করতে চায়, আর আমি জানি সে পারবে, আর তার একটা সাপোর্ট চাই, আমি এটা করব। সেটার জন্য কিন্তু তাকেও অনেক কিছু শুনতে হয়েছে। আর আরেকটা জিনিস যেটা, যে ইমোশনাল, এটা যেটা বললো কি, এখানেও সেটা আছে কি, এখানেও যদি দুটো মানুষের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, আহ, ছাড়াটা খুব মুশকিল। কেন না, কি বলবে সোসাইটি। আই এম সারপ্রাইজ দ্যাট জার্মানিতেও সেরম একটা কনসেপ্ট আছে, যেখানে একটা সোসাইটাল প্রেশার, যেটা ইজ ভেরি আনএক্সপেক্টেড। মানে ইন্ডিয়ার সাথে আমি যে কম্পেয়ার করি, যেরম করে আমার হাজবেন্ডকেও কোয়েশ্চেন করা কি কেন করছো, এটা তো তোমার কাজ না, তুমি কেন ডাইপার চেঞ্জ করবে। আরেকটা খুব সুন্দর, আমার হাজবেন্ড কিন্তু শুরু থেকেই ডাইপার বাচ্চাদের চেঞ্জ করে, আর যেখানেই যায় ও চেঞ্জ করে। it's it's not a woman's thing, it's universal, anybody can change বাচ্চার ডাইপার। আমরা গেছিলাম হুম ইন্ডিয়াতে, যে ডাইপার চেঞ্জিং এর যে পুরো এয়ারপোর্টে, সেটা শুধু মহিলাদের বাথরুমে আমাদের হুম ডাইপার চেঞ্জ করতে একেবারে। হয়েছে। আর আমার হাজবেন্ড বলেছে না আমি করব ডাইপার, আমার ওখানে লোকের অথরিটিসরা বলছে না না, আপনার মহিলা, আপনার বউকে বলুন, সে গিয়ে বাথরুমে চেঞ্জ করবে ডাইপার। তো আমার হাজবেন্ড এটা বলেছে খুব ইন্টারেস্টিং। আমি হুম করব। তো বলছে না না, এরম হয় না। এই আহ, কথাটা আমারও মাথায় আসতো যখনই আমি এয়ারপোর্টে যাই, যে এত উন্নত এরা, এত মানে ইকুয়ালিটির দামামা বাজায়, কিন্তু যতগুলো এয়ারপোর্টে আমি গেছি, সেটা ফ্রান্সের চার্লস ডি গল হোক, মানে যে কোনো এখানকার ফ্র্যাঙ্কফার্ট এয়ারপোর্ট হোক, এই যে বাচ্চাদের চেঞ্জিং স্টেশন সবসময় কিন্তু মেয়েদের বাথরুমের এই সাথেই দে দে থাকে। দে, হ্যাঁ আমি হ্যাঁ। আজ পর্যন্ত বিদেশে এবং ইউরোপের যতগুলো দেশে গেছি বা কনফারেন্স সূত্রে গেছি, যাই করেছি, আমি কখনো কোনো পুরুষ মানে মেন্স বাথরুম খুঁজে পাইনি যেখানে, মানে আমি মেন্স বাথরুমে ঢুকিনি, কিন্তু ওই বাইরে সিম্বলটা দেওয়া থাকে যে মেয়েরা এবং বাচ্চাদের চেঞ্জিং কেয়ার রুম গুলো যেখানে থাকে, সেখানে সবসময় একজন, ওই একটা কার্টুন অফ আ ওম্যান চেঞ্জিং দ্য ডাইপার অ্যাট দ্য ডাইপার স্টেশন, মানে দরজার উপরে সবসময় সেটাই দেওয়া। এবং এইটা নিয়ে আমি এখানকার কয়েকজন যারা ইন্ডিয়ান পুরুষ, তাদের সাথে কথাও বলেছি। এবং মানে তারাও ডাইপার চেঞ্জ করে, কিছু করার নেই, এখানে আমাদের মনা মাসি তপা মাসি কেউ নেই, তো মাসি পিসি নেই, তাই বাবা মাকেই করতে হয় এখানে ব্যাপারটা। কিন্তু আমি এই চেঞ্জটা কোথাও দেখিনি, মানে এরা যে এত বলে যে উই হ্যাভ অ্যাচিভড ইকুয়ালিটি, ফেয়ার পে, ছেলে মেয়েদের বিভেদ নেই, দিস ইজ সামথিং মৌটুসি হ্যাজ ভেরি ভেরি রাইটলি পয়েন্টেড আউট। খুব ভালো হ্যাঁ, এটা প্রসঙ্গ কিন্তু এটা আমার এক্স্যাক্টলি। নিজের মাথায় এসেছে, এবং এটা নিয়ে আমি আলোচনাও করেছি মানে নিউ প্যারেন্টসদের সাথে যারা সদ্য বাবা মা হয়েছে, কিন্তু কেউ আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। আমার কোনো রেস্টুরেন্টে এখানে আমি গিয়ে দেখিনি যে ওই বাচ্চা মানে ছেলেদের ওয়াশরুমের বাইরে ওই সাইনটা করা। আমি খুব অপেক্ষা করেছি যখন আমি দেখবো একদিন যে ওই লোগোটা পাল্টে গেছে, স্কার্ট পরা একজন নয়, এমনি একটা লোক, একটা কাঠি, দুটো তার পা, দুটো তার হাত, সে চেঞ্জ করছে ডাইপার স্টেশনে। এই লোগোটা দেখার জন্য আমিও মানে আরেকটু মানে আরো কয়েক, জানি না 1 দশক অপেক্ষা করতে হবে কিনা, বা কয়েক দশক অপেক্ষা করতে হবে কিনা, কিন্তু going back to Mountoushi, I did not want to hijack this for thought from you, but I had to pipe in যে মানে তোমার সাথে এইটা নিয়ে কখনো আলোচনা হয়নি, কিন্তু তো এই থটটা যে আমার মাথায়ও এসছে, এবং তুমিও অ্যাজ আ মম তোমার মাথায় এসছে অফকোর্স, বাট আই এম নট আ মম। বাট এনিওয়ে, আমার এটা খুব মনে হয়েছিল যে কেন নেই, মানে এই দেশে কেন নেই, থাকার তো কথা। এটা আসলে ওই কারণেই উইমেন্স যেটা করতে হয়, আমার যেটা মনে হয়, এই যে নারীবাদ, এটা কিন্তু পুরুষকে অস্বীকার করে কোনো নারীবাদ নয়। অ্যাকচুয়ালি মহিলা এবং পুরুষ দুই ধারার বায়োলজিক্যাল যে ডিফারেন্স মানুষের, তাদের সহাবস্থান, এটার জন্যই ফাইটটা। এটার একদম। ফাইটটা কিন্তু আর কোনো কারণ নেই।
মানে একদম। ও তবে কি খারাপ জানো তো, মহিলা, তো খারাপ মহিলা মাত্র বায়োলজিক্যালি ভালো, ওইরকম আমরা নয়। মেয়েরা রিসিভিং এন্ডে, মানে বায়োলজিক্যাল প্রসেসে আমরা রিসিভিং এন্ডে, উই আর রিসিভার্স অনলি। এই কোথাও এই ফ্যাক্টটা উইচ ক্যান নট বি চেঞ্জড, এই ফ্যাক্টর থেকেই নেই এত ধরনের মনস্তত্ত্ব এবং এত জটিলতা তৈরি করা, এবং সেইটাকে প্রিডমিনেন্ট করে মহিলারা সেকেন্ড, কোথাও থার্ড ক্লাস সিটিজেন। আমি আফগানিস্তানের খবর দেখছি লাস্ট 20-30 ডেজ হুম ব্যাক, মহিলারা যে ঘরে থাকেন বেডরুম, সেখানে যেন জানলা না থাকে। ক্যান ইউ হুম ইমাজিন? মানে আমরা হুম। কোথায় রয়েছি? আমি তো জাস্ট বুঝতেই, মানে আমি খবরটা পড়ে রীতিমতো চমকে গেছি যে এটাও সম্ভব, মানে এই পৃথিবীতে সম্ভব আজকের দিনে। হুম। কে আমি সাউথের অনেক জায়গায়, কেরালাতে শুনেছি গ্রামে গ্রামে যখন মেয়েদের মেনস্ট্রুয়েশন হয়, একটা আলাদা বাড়ি থাকে, সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হয় 5 দিনের জন্য। এবং সেখানে দেখা করা হয় না, কোনো ছেলেকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। মেয়েরাই তার খাবার ওই জেলে যেরকম দিয়ে আসে, ওরকম করে জেলে খাবার দেয় যেরকম, ওরকম দিয়ে আসে, আবার নিয়ে চলে আসে। 5 দিন সে কোনো কারোর মুখ দেখে না, এবং এইভাবে সার্ভ করা হয় তাকে তাকে মানে তার কেন শবরীমালা এক্সিস্টেন্সটা। মন্দিরে তো এই নিয়েই প্রোটেস্ট, যে ওই এই তারপর সময় নিয়ে মেয়েদের বিশাল প্রবেশ। যেই আমি সিনেমাটাও ভারতবর্ষের হলো, কথাই দ্য বলছি গ্রেট আর কি। ইন্ডিয়ান কিচেন, হ্যাঁ ওটারও তো হ্যাঁ, একটা হ্যাঁ হ্যাঁ। যেই প্রেক্ষী ছিল, দ্যাট ওয়াজ অলসো ওয়ান অফ দ্য হুম। সাবপ্লটস অফ দিস স্টোরি। কিন্তু অ্যান্ড চলছে এগুলো, মানে এগুলোর হ্যাঁ, কোথাও থামার জায়গা বা থামার, বদলের এতদিন জায়গা কিন্তু শেষ আছে, হয়নি। ওই ডাইপারের হ্যাঁ, মতোই। এবং কিন্তু এর এইটাই খুব। শেষ হওয়াটা বেশ চাপের আছে, মানে যেটা হ্যাঁ শ্রবন্তীদি আমি বলছি বললো, না, হ্যাঁ এটা খুব। এটা এতটা ইনগ্রেন্ড না। মানে তুমি আমি হয়তো এটা বললাম যে এটা ভুল, আরো 500 লোক চলে হ্যাঁ আসবে হ্যাঁ। এটা বলতে, যে এটা ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিকই তো চলছে, এবং সেই 500-র মধ্যে হয়তো দেখবে 300 মহিলা আছে। তো এটা এক্স্যাক্টলি, চেঞ্জ একদমই হতে হ্যাঁ। বেশ চাপ আছে। কিন্তু ওই যে বলে, ব্ল্যাক লাইভস হিস্ট্রি যদি কেউ পড়ে, তাহলে এক্স্যাক্টলি। তাহলে দেখতে পারবে, অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু এনি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন বা ডমিনেটেড ক্যাটেগরি অফ হিউম্যানস। যে কোনো চেঞ্জ হতে এক দশক কি বহু দশক লেগে যায়। কিন্তু সেটার জন্য লড়ে যেতে হয়, তো এমন হ্যাঁ নয় যে তাই বলে কি আমরা কথা বলবো না, আমরা বারবার চিৎকার করে করে বলতে থাকবো বলতে থাকবো, বলতে থাকবো। হ্যাঁ, ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি ব্যাং বলতে অন, হবে। ইউ হ্যাভ টু ব্যাং ব্যাং ব্যাং। একদম। কবে হবে আমাদের জীবদ্দশায় হবে না ক্লিয়ার সেটা, আমাদের মেয়েদের মানে আমাদের সন্তানদের জীবদ্দশায় হবে কিনা সেটাও ক্লিয়ার না, বাট উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আউট, মানে ফর আওয়ার ওন স্যানিটি। আমি ঠিক জানি তাই, না এখন নতুন আর কোনো জেনারেশনের ওয়ে মধ্যে, আছে কিনা। নতুন জেনারেশনের মধ্যে কিন্তু কিছু কিছু এরকম নয় যে কিছুই চেঞ্জ হচ্ছে না, অনেক না, চেঞ্জ এসছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যে কারণে আমরা এতটা সর্ভে করে হতাশাজনকও নয় বোধহয়, কারণ হ্যাঁ আমি যে সেটাই মা বলছি। মনে কর, যেমন আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, উনি যখন প্রথম বিয়ে করে বাড়িতে আসেন, আমার জেঠি শাশুড়ি, উনি তখন বাড়ির অভিভাবক হিসেবে, তার অধীনেই ছিল বাড়িটা। উনি বলেছিলেন, মনে রেখো আমাদের বাড়ির ছেলেরা কিন্তু রান্নাঘরে ঢোকে না, মানে রান্নাঘরে ঢোকা ছেলে হচ্ছে খুব ডিমিনিং একটা ফ্যাক্ট, খুব বদনাম হবে সমাজে, এরকম। তো সেই দিনটা বোধহয় শেষ হয়েছে এখন, কিন্তু আমি জানি না তোমাদের ওখানেও হবে। এখানে অনেক স্কুলে বাচ্চাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে না কুকিং থাকছে, মানে যেগুলোতে আগুন না জেলে স্যান্ডউইচ মেকিং টাইপ ছোট ছোট রান্না বাচ্চাদের জন্য থাকছে। তো সেখানে স্কুলে গিয়েও বাচ্চারা ওই স্যান্ডউইচ বানানো, কিছু একটা মিক্স করা, ফোন এই করছে, এটা ধরনের রান্না শেখানোর বান্না শিখছে, নির্দেশে। মানে রান্নাটা এক্স্যাক্টলি। ছেলেদেরও কাজ, মানে কোনো ডিমার্কেশন নেই যে কোনটা কার। এটা আস্তে আস্তে চেঞ্জটা হচ্ছে, এক্স্যাক্টলি। ততটা হতাশাজনকও নয়। না একদমই আমি তাই। সেটাই বলতে চাচ্ছিলাম যে নতুন প্রজন্মের ক্ষেত্রে, যেমন বিয়ে করা, যেটা পিউ বলছিল, বিয়ে করতেই হবে ব্যাপারটা একদম চলে গেছে। হুম। হ্যাঁ, একদম লিভ একদম। ইন করছে কেউ, কেউ জাস্ট ডেট করছে, ইত্যাদি নানা রকম চলছে আর কি, মানে সবাই শোনো যে প্রথম শ্রবন্তীদি, দিন লিভ ইন করে এরকম একজন আমাকে সেদিন বলছে, শোনো লিভ ইন বরং বাজে, কারণ মানে জাস্ট বিয়ের মতো একটা মেয়েকে গোটা সংসারটা সামলাতে হয়, এবং সেখানে হুম, কোনো সেটা লিগাল তো কারোর ব্যক্তিগত, স্ট্যাম্প হ্যাঁ। নেই, মানে না এখন না, তো লিভ ইনের লিগাল টার্মস আসছে। মেন্টালিটি একই। মেয়েটাই সব হুম। খেরোর খাতা লিখবে, মাসকাবাড়ি করবে, রান্না সামলাবে, কাপড় কাচা, আয়রন করা, সব মেয়েটা দেখবে। ওখানেও মানে প্যাটার্নটা সেম, সে লিভ ইন হোক আর বিয়েই হোক। না আমি বলছি যে এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে, কেউ বিয়ে মানে চেঞ্জ বটেই কিছু তো, কিছু সবকিছুই এসছে। তাই। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সেটাই আমি বলছি, এবং লিভিনে তো এখন কিছুটা লিগালাইজ করা হচ্ছে, যে সহবাস করলে সেই সম্পত্তিতে অধিকার আছে, এটা রেজিস্টার করা হয়েছে আইন দিয়ে।
সেটাই শুধু নয়, আমি বলছি যে বা মেয়েরা, তুমি যেটা বলছিলে বারবার যে নিজে সিদ্ধান্ত নেবে, নিজে করবে, এটা কিন্তু খুব মানে বিশেষ করে আহ মানে শিক্ষিত জগতের মেয়েরা যারা, সেটা গ্রাম হোক বা শহর হোক, নিজের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাও অনেকটাই পরিষ্কার হয়েছে। একেবারেই যে কিছু হয়নি তা তো নয়। তো সেদিকে ঠিকই আছে, মানে সেই জায়গাটা ঠিকই আছে, কিন্তু এতটাই মানে মানে ইমোশনালি এতটা চেঞ্জ দরকার, পেট্রিয়ার্কির এতটা চেঞ্জ দরকার, সেটা পুরোপুরি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই করতে হবে। মানে শুধু মেয়েরা করলেও হবে না, বা শুধু ছেলেরা করলেও হবে না। মানে সেইভাবে ব্যালেন্স করা যাবে না। মানে ওভারঅল একটা সমাজকেই সেভাবে চেঞ্জ করতে হবে, সেটার মানে কথা আমি আমরা কি বলছি। এরকম সাম আপ করবো, তরকাটা দ্য গ্রোথ ইজ স্লো বাট স্টেডি। বাট স্টেডি, ইটস হ্যাপেনিং। না সে তো একদম। মানে যুগ যুগ কেটে যায় যুগান্তরের অপেক্ষায়, ব্যাপারটা সেরকম। এবং আমি নারীবাদী হিসেবে এই কারণেই ইন্ট্রোডিউস করিয়েছিলাম সবাইকে, কারণ কোথাও একটা আমি ইন্টারভিউ দেখেছিলাম আমার একজন খুব প্রিয় পরিচালকের, ঋতুপর্ণ ঘোষ। উনি বলছিলেন যে এই যে সবাই বলছে না না এখন সমান সমান থেকে শুরু করো, মানে দের ইজ নো ফেমিনিজম, মানে ছেলেরা তো বা পুরুষ তো আ ভেরি মানে ইমপ্লিসিট পার্ট অফ নারীদের ওপর, আহ, নারীদের ভালো থাকার মধ্যেও ছেলেদের একটা অংশীদারিত্ব আছে বা অংশীদারিত্ব আছে। এবং আম, এত বছর তুমি সাপ্রেস করে গেছো মেয়েদের, এখন তুমি বলতে পারো না যে এখন সব সমান সমান, এখন আর ফেমিনিজম দরকার নেই। তাই ফেমিনিজমটা কিছু দরকার আছে। এবং এই যে নারীবাদী হিসেবে আমি অ্যাটলিস্ট নিজেকে, অফকোর্স মানে প্যাট্রিয়ার্কিকে ভাঙা বা মানে ওই যে একটা মানে বিশাল পাহাড়, সেই পাহাড়ে একটা ছেনি নিয়েও আমি একটু একটা ছোট, আই ওয়ান্ট টু মেক আ ডেন্ট লিস্ট। মানে কোথাও তো এখন তো আমি বলতে পারি না যে এখন সব সমান সমান, এখন সব ইকুয়াল। সো লেট আস নট টক অ্যাবাউট প্যাট্রিয়ার্কি, বা লেট মি নট আইডেন্টিফাই মাইসেলফ অ্যাজ আ ফেমিনিস্ট। কিন্তু কোথাও একটা আমার মনে হয় রুরাল বলো বা সাব রুরাল, সাব আরবান, আমাদের একদম কলকাতা শহরের বুকে সব জায়গায় আমার এখনো মনে হয় কোথাও একটা মেয়েদের পুরোপুরি একটা স্বাধীনতা দেওয়া হয় না। যেরকম সেই তো বললাম এই প্রথমে। আমাদের কলকাতাতেই এত বিচ্ছিরি একটা ঘটনা ঘটেছে এবং খুবই মানে নক্কারজনক নিন্দাজনক ঘটনা, 8ই অগস্টে যেটা ঘটেছে। আমার এত খারাপ লাগলো, মহিলা হিসেবে অনেকেই প্রশ্ন করেছে যে মেয়েটি অত রাতে কি করছিল। আরে একটা কাজের জায়গায় মেয়েটি অত রাতে কি করছিল প্রশ্নটা মানে কি করে হয়? সে যে একজন ডাক্তার, সে তার হাসপাতালে কি করছিল এই প্রশ্নটাই বা আসে কেন? কিন্তু এই প্রশ্নটা তো উঠছে বা আসছে, অনেকেই করছে, এবং কোথাও একটা সেটাই চলে আসছে। এবং আমার এই মানে দ্য কোয়েশ্চেন আই ওয়ান্ট টু আস্ক ইজ, এই যে আমরা একটা আর্মচেয়ার ডিসকাশন করছি উইমেন্স ডে সম্বন্ধে, মানে আমাদের আলোচনাটা কতটা জরুরি, এবং আমাদের আলোচনা করে কি হচ্ছে, মানে হোয়াট আর উই অ্যাচিভিং? বা কোনো কি একদিন আসবে যেদিন আমাদের এই আলোচনাটা জরুরি হবে না, বা আমাদের এই কথা বলাটাও জরুরি হবে না? মানে সবকিছুই খুব ভালো হবে, সব খুব সমান সমান ভাবে এগোবে, দুদিকের পাল্লাটা একদম সমান হবে। সেই দিক আমরা কি কোনোদিনও সেই জায়গায় পৌঁছাতে পারবো? মানে অফকোর্স তোমাদের পারবো, কি মনে হয়? অফকোর্স পারবো। আজ নয় কাল। শিল্পা যেমন বললো যে আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু কোনো একটা জেনারেশন ডেফিনেটলি পারবে। কিন্তু তোমাদের শ্রবন্তী, পিউ, তারপর মৌটুসী, তোমরা আমাকে এই কথাটা বলো, শিল্পাও তোমরা বলো যে আজকে তাহলে আমরা কেন এই আলোচনাটাতে বসেছি, মানে হোয়াট হ্যাজ নেসেসিটেটেড দিস কামিং টুগেদার অ্যান্ড ডিসকাসিং? যদি আমার দেশের কথা বলি, ভারতবর্ষ, সেখানে এখনো একটা স্লোগান সোচ্চারে বলা হয়, বেটি বাঁচাও। বেটি বাঁচাও মানে কি? আমাকে বলতে হচ্ছে যে বেটি বাঁচাও। হুম। এটা খুব গর্বের সঙ্গে বলা হয়, বেটি বাঁচাও। তাহলে বলতে হচ্ছে না যে বেটা বাঁচাও? তাহলে হুম। এখানে হত্যাও হচ্ছে। হুম। ভ্রূণ হত্যা আছে হচ্ছে। তো? হ্যাঁ, এবং হচ্ছে। হরিয়ানার হ্যাঁ, মানে হ্যাঁ, সেন্সার স্ট্যাটিস্টিক উত্তরপ্রদেশ, সবকিছু তার প্রমাণ। একদম। হ্যাঁ, ফলত এটা তো থাকছেই, লড়াইটা থাকবেই। কোথাও কোথাও রেকটিফিকেশন হচ্ছে, কোথাও কোথাও ওই যেটা বললাম স্লো, যেটা পিউ বলছিল, যেটা আমরা কনক্লুড করতে চাইছিলাম। আর আলোচনাটা দরকার, কিন্তু এত আলোচনা করতে করতে আমার মনে হয় ফিল্ড ওয়ার্কটা বেশি দরকার। হুম। আজকে যদি আমি 5টা মেয়েকে এম্পাওয়ার করতে পারি যারা একেবারে অন্ধকারে বসে আছে, সেটা অনেক বেশি জরুরি। মানে ছড়িয়ে দেওয়াটা বেশি দরকার আলোচনার চেয়ে। আর আলোচনা এটা হ্যাঁ, খুব ভালো বললে। প্রচুর হোক, একদম আর সম্পূর্ণ দরকার নেই সাপোর্ট। আলোচনা। দেখো, কথা না বললে তো, যদি তুমি চুপ করে থাকো তাহলে
সাবকনসিয়াসলি সবাই মেনে নেয় যে তার মানে সব ঠিক চলছে। যখন তুমি কথা বলবে, যখন তুমি চারটে প্রশ্ন করবে, তখন মানুষও অস্বস্তি বোধ করেন, কারণ তাকে তখন উত্তরটা দিতে হয়। এবারে হ্যাঁ, তুমি একটা ঠান্ডা ঘরে বসে আলোচনা করে কি তার খুব একটা ইম্প্যাক্ট হবে? হয়তো নয়। আলোচনাটা কোথায় করছি, কার সাথে করছি, সেটাও দরকার। মানে এই আলোচনাটার যেমন দরকার, কারণ এটা একটা ডিজিটাল মাধ্যমে যাবে, আরো 5টা লোক দেখবে, শুনতে পাবে, যেই জন্য আমরা তারা বলছি যে শুনতে বারবার পাবে। চিৎকার করে বলা উচিত। তাদের হয়তো নিজেদের মনে চারটে প্রশ্ন জাগবে, তারা হয়তো সেই প্রশ্নটা আহ, আবার কাউকে করবে, স্নোবলিং এফেক্ট হিসেবে এটা ছড়িয়ে যাবে। এই আলোচনাটা যেমন দরকার, আবার শ্রবণদিদি যেটা বললো, গ্রাস রুট লেভেলে গিয়েও আলোচনাটা দরকার। মানে মোর দ্যান আলোচনা, এনলাইটমেন্টটা দরকার, বোঝানোটা দরকার যে তোমরা যেটা মেনে নিচ্ছ সেটা কিন্তু ভুল, বা অন্যান্য এডুকেশন গুলো দরকার। তো আলোচনা, কথা বলা, ব্যাং করা, জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলা, সেটা সব ক্ষেত্রে, সব লেয়ারে দরকার, শুধু একটা লেয়ারে নয়। তাই জন্যে আমাদের আলোচনার পাশাপাশি প্রতিটা স্তরে, সমাজের প্রতিটা স্তরে আলোচনার দরকার, কথা বলার দরকার আছে। সেটা থামালে এবং চলবে না। মেয়েদের, আমি একটু অ্যাড করছি, মেয়েদের রাইটসটা জানা উচিত যে আমার অধিকার কি, সেটাই মেয়েরা জানে না। আমাকে যদি বাড়ি থেকে বার করে দেওয়া হয়, যে আমি স্বামীর বাড়িতে থাকি বা স্বামীর সঙ্গে থাকতাম, হঠাৎ আমার বাড়ি থেকে বার করে দেওয়া হলো, এই বাড়ি থেকে বার করে দেওয়া যায় না, আমি ইন্ডিয়ার কথাই বলছি, এটা এটা লিগালি যায় না, এইটাই মেয়েরা জানেন না। বাড়ি থেকে বার করে দিয়েছে, মেয়েটি হয়তো রাস্তায় রাস্তায় ঘুরছে বা বাবার বাড়ি চলে এসেছে, সে পুলিশে যাচ্ছে না, প্রথমেই তাকে এফআইআর করা উচিত। কিন্তু এই একটা ছোট ছোট প্রত্যন্ত রাইটস গুলোই আমরা জানি না। উত্তরাখণ্ডের গ্রাম, মানে চারিদিক সেটাই পাহাড় তো বলছি, বেষ্টিত গ্রাম, সেই মেয়েটি কি জানে? সেখানে তো তার লোক জানে। লজ্জার ভয়, তার উত্তরাখণ্ডে সমাজের আমি ভয়। আমি আমার বেঙ্গল নিয়েই কাজ করি বলে বলছি, বেঙ্গলেও জানে না। ফলত ওই সেন্সিটাইজেশনটা খুব দরকার, তাদের সঙ্গে গল্প করা, তাদের সঙ্গে কথা বলা। আমরা তো এনলাইটেন্ড, আমরা যারা কথা বলছি, আমরা ঠিক আছে, খুব ওয়েল এন্ড গুড, আমরা একটা মাধ্যমে এটার প্রশ্নটা তুলছি, আমরা বারবার তুলবো, যতবার আসবে মার্চে আমরা তুলবো, কিন্তু হোয়াট নেক্সট? তো আমি এটাতে যদি 5টা মেয়েকেও এম্পাওয়ার করতে পারি, সেটা কিন্তু কাজের হবে, যে এটাতে যেখানেই থাকি আমি। এটাতে আমি একটা জিনিস বলতে চাইবো কি, আমাদের ভারতে তো আমরা কথা বলছি, আবার আমি চলে আসছি, আমি আমার পয়েন্ট অফ ভিউ দিচ্ছি, যখন মহিলারা ভারত দেশ থেকে আমাদের একটা সিস্টেম কমিউনিটি, আমি জানি ওখানে কাকে গিয়ে প্রশ্ন করতে হবে, কোথায় গিয়ে কথা বলতে হবে, সেখান থেকে আমি চলে আসলাম এমন একটা দেশে যেখানে আমি কারোকে চিনি না। আমি আমার আরেকটা এক্সাম্পল দেব। কিছু বছর আগে আমার খুব ভালো বন্ধু, সে বিয়ে করে বিদেশে চলে গেল। তার বিয়ে হচ্ছিল না বলে জবরদস্তি, এই একটা ভালো ছেলে, বিয়ে করো বিয়ে করো করে সে চলে গেল। হঠাৎ করে একদিন মাঝরাত্রিরে আমাকে ফোন আসছে, আমি রাস্তায় বসে আছি, সে জার্মানিতে না, সে ইউএসএ। তাহলে কি হলো না, আমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। তাহলে তুমি কোথায়, আমি আমি বুঝতে পারছি না, তোমার কোনো বন্ধু বান্ধব আছে যার বাড়িতে আমি গিয়ে থাকতে পারি? আমি তো বুঝছি না। তো আমি সাথে সাথে, আমার বাবা আমেরিকান এম্বাসিতে, ইউনিসেফ এদের সাথে কাজ করে, তো আমি কন্ট্যাক্টস বের করে আমি বললাম কি না, এরম দেখো শেল্টার হোম আছে, ওদের ফোন করো, ওখানে চলে যাও। এই যে সেটা যে জানতো না সে। আর এক্স্যাক্টলি। পরে যখন আমি নিজের কাজটা আরম্ভ করলাম, আমি এখানে এম্পাওয়ার করি দ্য উইমেন ইন জেনারেল। তারপরে এই এই বছর লাস্ট ইয়ারের শুরুতে আমার হঠাৎ মনে পড়লো, আমার মতন তো কত ইন্ডিয়ান মহিলারা আছে, আমার তো চলো হাজবেন্ড ইকুয়ালি আমাকে সাপোর্ট করছে, সে বিদেশি আমাকে সাপোর্ট করছে, এখানে কত আছে। সেটাকে নিয়ে আমি ভাবলাম, এরকম কথা বলে তো হবে না, কিছু করতে হবে। সেখানে আমি একটা এমবাসিকে, আমার ইন্ডিয়ান এমবাসিকে একটা লম্বা চড়া চিঠি লিখেছিলাম। আর সেখান থেকে যে স্নোবল এফেক্টটা হয়েছে, আজকের ডেটে আমরা জার্মানিতে ইন্ডিয়ান উইমেনদের জন্য তোমাদের কি রাইট, তোমরা কেরম করে, তোমার হঠাৎ করে স্বামী যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, উইমেন রাইটস কি, তোমার সেভিংস কেরম হওয়া উচিত, হঠাৎ করে যদি কিছু হয়ে যায় সেই মহিলাটা হঠাৎ, কেন কি আমরা সোসাইটিটাই আসলে কি প্রবলেম, আমরা কথা বলি, আমরা এম্পাওয়ার করছি না, লাইক ইউ সেড, একসাথে মিলে টু নট জাস্ট হুম। টক, টু অ্যাকশন, হুম, এম্পাওয়ার। ওইটাই খুব দরকার। এই সব জিনিস এখন এখানে আমরা আরম্ভ করেছি ফর দ্য
ইন্ডিয়ান উইমেন, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস, একটা মাথায় আছে কিছু করব, তুমি স্বামী। করতে পারছি। তো এগুলো এখন, এটা হলো স্নোবল ইফেক্ট, কি ভালো এটা। করা। আর তারপরে আমি এখানে বুঝতে পারছি এখানেও কিন্তু মহিলাদের পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। কেন কি, ছোট ছোট গ্রাম থেকে আসে, সে তো এখানে লক করে দিয়ে ঘরের মধ্যে রেখে দেয়। তো এগুলো কিন্তু এখানে আরো হচ্ছে, আর এখানে আরো টর্চারাস। কেন কি, এখানে তো তার খুবই আইসোলেটেড। কেউ নেই। আমার তো না মা আছে, না বন্ধু আছে, কেউ নেই। আমি মানে তো এটা এখানে ধরে নেয় যে যাবে কোথায়। কারণ তুমি তো Exactly. আইসোলেটেড, তোমার তো কেউ নেই, তোমার কমিউনিটি নেই, হুম উইল ইউ ফল ব্যাক টু? আর সেখানে মৌটুসি হ্যাজ ডান আ ভেরি গুড জব, আমি বলবো। ও, আমরা একটা খুব ছোট্ট, মানে আমরা সব থেকে জার্মানির ছোট্ট রাজ্যে থাকি, এবং সেটা একেবারেই আমাদের ইন্ডিয়ান কনসুলেটের রেডারে ছিল না। সেই এই এখানেও কিন্তু, এখানে কিন্তু খুব ভালো রিসার্চ ইনস্টিটিউট আছে। আমি নিজে একজন নিউরোবায়োলজিস্ট, আমি এখানে এখানকার ইউনিক্লিনিক বা এখানকার যে হসপিটাল, সেখানে আমি কাজ করছি, আমার পিএইচডি করেছি এখানে আমি, এবং এখন পোস্টডক করছি। কিন্তু এই রাজ্যটাকে ইন্ডিয়ান কনসুলেটের রেডারে নিয়ে আসা, এবং এখানকার ইন্ডিয়ান ছাত্রছাত্রীদের এবং এখানকার হাউসওয়াইফদের অর্গানাইজ করা, যেটা মৌটুসিও বলল, যে এটা ইন্ডিয়ান কনসুলেট থেকেও মৌটুসিকে বলেছিল যে দেখো এখানে উইমেন রাইটস নিয়ে, এবং স্পেশালি ইন্ডিয়ান মহিলাদের মধ্যে সেরকম কিন্তু, তাদের মধ্যে সেই তৎপরতাটা নেই, তাদের মধ্যে সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংই নেই যে তারা যে এক দেশ থেকে আরেক দেশে এসছে, তাদের কি মানে নিজের অধিকার, রাইট। সেইটা অর্গানাইজ করার কিন্তু মৌটুসী একটা খুবই মানে ভালো কাজ করেছে। এবং আম, গল্পের মাধ্যমে তো সেটা, আমি গল্পের মানে আমি ভাবছিলাম এটা ইনিশিয়াল ইন্ট্রোডাকশনে দেবো কিনা, নাকি গল্পের ছলে তো এই কথাটা আসবেই। তো মৌটুসী কিন্তু মানে প্রথম আমাদের এখানে যে একটা মানে ম্যাসিভ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করা বলো, বা এখানে সবাইকে একত্রিত করা, সেটা মৌটুসী খুব সাকসেসফুলি করেছে। এবং অ্যাজ আ উমেন ও কিন্তু একা হাতে এটা করেছে। মানে ও যে কতবার এখান থেকে মানে এম্বাসিতে গিয়ে দরজা খোলো দরজা খোলো বলে দরজায় কড়া নেড়েছে, এবং ওরা কিন্তু শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হয়েছে। যে ইন্ডিয়ান কনসাল জেনারেল টু জার্মানি ফ্রম ইন্ডিয়া, সে এখানে এসছে, সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছে, তাদের কি অসুবিধা, মহিলাদের নিয়ে আরো কি কাজ করা যায়, ওয়ার্কশপ করা যায়, তারা কিন্তু এগুলো এখন করছে। এবং এই যে আবৃত্তি, মানে আবৃত্তটা তৈরি করা, এটা কিন্তু মানে মৌটুসী করেছে। এটা মানে হ্যাটস অফ টু আর, এটা আমি এটা খুবই ডেফিনেটলি করা বলবো। দরকার, মানে সত্যি যে যে লেভেলেই অ্যামেজিং। থাকি আমরা, প্রত্যেকের এটা করা উচিত, এবং এটা করাটা পাঞ্জাব খুব থেকে জরুরি। আসা মহিলাদের মধ্যে আমরা প্রচন্ড পরিমাণে দেখি। মানে আমি জানি না এটা মানে এই যে এই মহিলাদের প্রতি একটা অত্যাচার হচ্ছে বিদেশেও, এটা কিন্তু খুব নর্দার্ন বা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স থেকে যারা এসছে, বা ধরো যারা এখানে রেস্টুরেন্টে কাজ করছে, মানে শিক্ষিত নয় বা শিক্ষিত, ছোটখাটো কোথাও কাজ করছে, বা হয়তো সে ইঞ্জিনিয়ার, তাদের মানে স্পাউসদের মধ্যে আমরা এটা খুব মানে নোটিস করছি। বা আমার প্রতিবেশী ছোটবেলায় একজন পাঞ্জাবি মহিলা ছিলেন, পরিবার ছিল সেখানে। কথা বেড়ে যাচ্ছে, কথা কমাতে হবে। জাস্ট বলছি, সেখানে মেয়েটিকে চিনি খেতে দেওয়া হতো না। বলা হতো যে চিনি খাওয়াটা মেয়েদের মানে খুব বুরা আদত হয়, এবং ও আমাদের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে চিনি খেত। হঠাৎ মনে পড়ে গেল আমার কথাটা। তো যাই হোক, মানে মাঠে নেমে কাজ করাটা খুব প্রয়োজনীয়তা আছে। কথা, কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন, হ্যাঁ, সরি মৌটুসী কিছু বলছিলে। শুধু বলছিলাম আমি আমার ওটা থেকে কি, কথা যেটা বলছো তুমি, যে বলেছিলে কি এটা আমরা কেন করছি, এটা আমাদের কথা বলতে থাকতে হবে, বলতে থাকতে হবে, বলতে থাকতে হবে, বাট সাইমultaneously গিয়ে একটা অ্যাকশন প্ল্যান, কি আচ্ছা এরপরে এটাকে কি করা যেতে পারে, কি কেরম করে এটাকে আমি ইন অ্যাকশন আনতে পারবো, এটা কিন্তু ভীষণ দরকার। মানে এটা দুটো প্যারালালি চলে। আর যেটা আরেকটা জিনিস এটা দেখেছি হলো, মহিলারাই মহিলাদের, এই যে আমরা বলছি উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলারাই মহিলাদের টানে। ছেলেরা বুঝতে আরম্ভ করেছে, ওই চেঞ্জটা এসছে, মগর ইটস দ্য উমেন হু ইজ অ্যাকচুয়ালি পুলিং দি আদার উমেন ডাউন। কি আরে আমি পারছি না, তুই কেমন করে কর, তুই, এটা তো এটা ভালো না, সোসাইটি কি বলবে। এটা কিন্তু মহিলারাই মহিলাদের করছে। তো ওটাও একটা থট প্রসেস, ওটা পুরো চেঞ্জ করাটা ভীষণ দরকার।
আচ্ছা। মহিলারা যে মহিলাদের শত্রু এটা খুব শোনা যায়, তো আমি একটু ডিফার করি এটাকে। এটা পেট্রিয়ার্কির জন্যই হয়েছে। মহিলারা মহিলাদের শত্রু নয়, পেট্রিয়ার্কি শিখিয়েছে যে মহিলাদের মহিলাদের সঙ্গে এভাবে রিয়াক্ট করতে। সবটা খুব গোদা করে বলা বোধহয় যায় না যে মহিলারাই মহিলাদের শত্রু, আমার মনে হয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত মত আমার। মহিলাদের কারণ স্ট্রাকচার স্ট্রাকচার বলছে মহিলাকে যে এই আমি তো ওটা পাইনি, তুইও পাবি না, তোকেও এটা মানতে হবে। এটা তো এক্স্যাক্টলি। পেট্রিয়ার্কি শেখাচ্ছে। সেই কারণেই মহিলারা মহিলাদের হ্যাঁ, মানে ওই শত্রু হয়ে উঠছে। আমি আমি যে পেলাম না, আমার যে হ্যাঁ, যে পরিবারটা সাপোর্ট করলো না, তো তুমি কেমন করে করে নিচ্ছ? তো সেটা ওইটা আর ওইটা হ্যাজ টু চেঞ্জ কি না। এটা এটা কিন্তু সবাই, এটা কিন্তু আমরা শুধু না, যেটা আমি বারবার বলি, আমাদের যে নেক্সট জেনারেশন, আমরা যা হয়েছে হয়েছে, আমরা উই উইল মেক দ্য চেঞ্জ। আমাদের যে বাচ্চারা আছে ওটাতে, যেতে কালকে যারা এরা যে বড় হচ্ছে, দে উইল which is very different. এটাতে আরেকটা ছোট্ট জিনিস বলবো কি, আমরা যে ওয়েস্টার্ন কান্ট্রিজ দেখি, জার্মানি 50 years ago, এখানে কিন্তু ছিল কি, যদি কোনো মহিলা মানে অ্যাজ আ হাউস ওয়াইফ ওয়ান্টেড টু গো অ্যান্ড ওয়ার্ক, তার কিন্তু একটা চিঠি তার স্বামী থেকে নিয়ে যেতে হবে। সে চিঠিতে লেখা থাকতো কি, আমি আমার বউকে চাকরি করতে দিচ্ছি, নালে চাকরি সে পাবে না। সেখান থেকে আজকে এই ডেটে এসছে। তো এইটা কিন্তু বারবার কথা বলে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ টু ব্রেক দিস। আমি পাইনি বলে তুমিও পাবে না, সেটা একটা মাইন্ডসেট আমাদেরই চেঞ্জ করতে হবে। আমি শ্রবন্তীর কাছে ফিরে যাব। শ্রবন্তী, তোমাকে তো আমরা ধরো সবাই, যেটা আমি শুরুতে বলছিলাম, মানে আই নো ইউ অ্যাজ আ জার্নালিস্ট, আই নো ইউ অ্যাজ আ পার্সন যে তাবড় তাবড় রূপলী পর্দার মানুষদের ইন্টারভিউ নিয়েছো। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে তুমি একজন বিজনেস উওম্যানও, তোমার নিজের একটা রেস্টুরেন্টও আছে। এবার তুমি তো সবকিছুই সামলাচ্ছ, কিন্তু এই যে কিছু কিছু ধরো প্রশ্ন, ডিফিকাল্ট কনভারসেশন গুলো অ্যাজ আ জার্নালিস্ট তোমার যখন করতে হয়, তখন এটা আমি পিউকেও একই প্রশ্ন আমার তোমাদের দুজনকে, মানে এটা হয়তো কোথাও তোমাদের থেকে আমরা শিখতে পারি, বা আজকে যারা এই প্রোগ্রামটা দেখছে তারাও হয়তো শিখতে পারে। হয়তো কেউ ভালো কাজ করছে, বসকে গিয়ে বলতে পারছে না আমার স্যালারিটা একটু বাড়াও। হাউ টু হ্যাভ ডিফিকাল্ট কনভারসেশনস বা হাউ টু আস্ক দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা আমার তোমাদের দুজনের কাছে প্রশ্ন। কারণ তোমরা দুজন তো অনেক সিচুয়েশনেই হয়তো হ্যান্ডেল করো, যেটা খুব একটা হয়তো মানে একটু আনকমফোর্টেবল। ইনিশিয়ালি তোমাদের দুজনের কাছে প্রশ্ন, আর যদি কেউ অ্যাড করতে চায় তাদের কাছেও প্রশ্নটা খোলা রইলো। জার্নালিজমের যে প্যাটার্নটা, আমি জানি না পিউ কি এক্সপিরিয়েন্স পিউয়ের। আহ, আমি যেখানে যেভাবে কাজ করি আহ, সেটা অনেকটা পেট্রিয়ার্কাল স্ট্রাকচারই আছে। একটা সময় এরকম ছিল যে বিভিন্ন মানে জার্নালিস্টের জায়গা থেকে যে মহিলা জার্নালিস্ট অনেক কম। হুম। আজ থেকে হয়তো 15 বছর আগেকার কথা বলছি বা তারও আগে। আমি শুধু কারণ বরখা দত্তের নামটাই শুনেছি, যখন আমি বড় হচ্ছিলাম তখন ওই বরখা দত্তের নাম শুনেই আমরাও আমি তাই। বড় হয়েছি। হুম। মানে বাবা কারণ বরখা দত্তের ছবি কেটে রেফ্রিজারেটরে লাগিয়ে রাখতেন, যে দেখ একজন মহিলা কি সুন্দর এই কাজ করে এলো। কারণ তাদের নাইট শিফট করতে হয়, হুম। তাদের বিভিন্ন জায়গায় যখন তখন চলে যেতে হয়। হুম। এবং শুধু হ্যাঁ হার্ড নিউজ হলে এটা হচ্ছে, এবার এন্টারটেনমেন্ট হলে বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে মিট করতে হবে, সে একটা স্পেস লাগছে আলাদা। এই ধরনের এই ধারার মেয়েদের কোট আনকোট এখনো যে লোকে খুব ভালো চোখে দেখে তা নয়। মানে রাতে বাড়ি ফেরে, রাত্রি 2টোর সময় গাড়ি এসে বাড়ি ফেরায়, হ্যাঁ, সংসার করতে পারবে না। কারণ শিক্ষিকা হলে বাচ্চা মানুষ করতে পারবে। শিক্ষিকা মহিলার বিয়ের কদর অনেক বেশি, কারণ তার অনেক লম্বা ছুটি আছে, সে বাচ্চাকে মানুষ করতে পারবে। স্কুল টাইম, বাচ্চাও স্কুলে যাবে, মাও স্কুলে যাবে, ফিরে আসবে, পড়াশোনা করাবে, সন্তান তৈরি করবে। ওই যেটা আগে কথা হচ্ছিল যে মেয়েদেরই দায়। কিন্তু জার্নালিস্ট হলো তো বিক্ষিপ্ত, স্ক্যাটার্ড, এই ডিউটি ওই ডিউটি, বাচ্চাকে দেখবে কি করে? তো খুব মানে খুব একটা ভালো নয় ব্যাপারটা আর কি। এটা যেমন একটা দিক, এটা আছে, এটা একটা দিক। অনেকে বিয়েও করেনি, আমি আমার সহকর্মীদের মধ্যেও দেখেছি যে এই এই ক্ল্যাশ হয়েছে যে এইটা এটা করতে হবে। এই যে বলছিলাম চেঞ্জ হয়েছে, বলেছে না আমি আমার কেরিয়ার ছাড়বো না, আমাকে আমাকে এটা করতে দিতে হবে, নয়তো যাও, দরকার নেই আমার সম্পর্ক। এইটা যেমন একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। এটা আমার আমি বস, একটা হ্যাঁ, এটাও আমার একটা জিজ্ঞাসা আমার ছিল। বস, এটা প্রচুর অজস্র হয় যে যে মানুষ বা পুরুষ যে যখন পাওয়ারে আসছে,
হায়ারার্কি তৈরি হচ্ছে এবং তার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, প্রমোশন দেওয়ার রাইটসটা আছে, সে কিন্তু সবচেয়ে আগে চেষ্টা করে একজন তার যে সব মানে নিচে যে মহিলা কর্মী তাদেরকে অ্যাবিউজ করার। এটা ভীষণ একটা টেন্ডেন্সি, এটা পাওয়ারের টেন্ডেন্সি, এটা পুরুষের টেন্ডেন্সি নয়। ইজ এটা ইট খুব অনলি ইন সেনসিটিভ। জার্নালিজম, না ইজ ইট মানে অল অ্যাক্রস, তুমি আমি বলছো মানে যে জার্নালিজমটাই কোনো বলবো, পেশা অল, নির্বিশেষে? হ্যাঁ বেসিক্যালি অলই, জার্নালিজম হুম তার হুম। আলাদা কিছু নয়। আচ্ছা। তো সেটা থাকে। এবং এরকম প্রচুর ঘটনা আমি দেখেছি যে আইসিসিও আছে, ইন্টারনাল কমপ্লেন কমিটি, সেখানে মেয়েটি কমপ্লেন করায়, মেয়েটি ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য হ্যাঁ, ডিপার্টমেন্টে। হ্যাঁ, বা মেয়েটি বাধ্য হচ্ছে চাকরিটা ছাড়তে, কারণ যে বস সে অনেক বেশি পাওয়ারফুল। ইউনিভার্সিটি লেভেলে দেখেছি আমি যে উম, একটা ইউনিভার্সিটি, যেহেতু আমি আইসিসি এক্সটার্নাল মেম্বার, সেখানে দেখা গেল যে ভদ্রলোক পিএইচডি যে স্টুডেন্ট তাকে জঘন্যভাবে মলেস্ট করেছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সমস্ত ডেটা আছে, সাপোর্টিভ ডকুমেন্টস আছে, কিন্তু আইসিসি মুভ করছে না। আইসিসি মুভ করছে, আইসিসি রেফার করেছে যে তার চাকরি চলে যাওয়া উচিত, যা হ্যারাসমেন্ট হচ্ছে ছাত্রীর সঙ্গে। কিন্তু মুশকিলটা কি হচ্ছে, ইউনিভার্সিটি খাতা মানে আইসিসির ফাইলটাই খুলছে না, কারণ ওই ভদ্রলোক খুবই নামকরা একজন এডুকেশনিস্ট এবং ইউনিভার্সিটিতে কোটি কোটি টাকার ইয়ারলি তিনি গ্রান্ট আনেন। তো হলো না, মেয়েটিই সাফার করলো, মেয়েটিকেই বেরিয়ে যেতে হলো, মেয়েটির 1.5 বছর পিএইচডি নষ্ট হলো। মেয়েটি সাউথে গিয়ে নিজেকে সেটেল করে ট্রমা থেকে বেরিয়ে করতে করতে করলোই না পিএইচডি। আর সো এটা তো হয়। কিন্তু এই যে এবার আমরা আরো বলছি একটা এটা হয় তো হয়ই। মহিলা বস মেনে নেওয়া, এটা মানে মহিলা বস হলে হ্যাঁ, খুব সমস্যা হয় পুলিশের, খুব ইম্পর্টেন্ট খুব। এটা, হ্যাঁ মানে যে একদম, মহিলা সেকেন্ডারি সিটিজেন তিনি মাথার ওপর নাচবেন, এটা একদম কিন্তু ঠিক বলেছো। মানে যত উন্নত সমাজের, আমি জানি না, আমি বিদেশে ঘুরতেই গেছি, কাজের সূত্রে যাওয়া কম, আমি জানি না ওখানে কি মেন্টালিটি, কিন্তু আমাদের এখানে ভীষণ একদম মানতে সমস্যা পারে হয়। না, একদম মানতে পারে না। এবং অন্য যারা Universal। কন্টেম্পোরারি মানে একই ডেজিগনেশনে পুরুষ আছে, তারা তো পুরো মানে লবিবাজি করে মেয়েটাকে হ্যারাস করতে চায়, হ্যাঁ, এটা সেটাও কিন্তু দেখেছি। ইউনিভার্সাল, মানে আমার পার্সোনালি আমার সাথে হয়নি, কিন্তু আমি জানি আমার পরিচিত বন্ধু বান্ধবদের থেকে শোনা, যারা এখানে এসেছে, কাজ করেছে বা রিসার্চ করেছে, এটা কিন্তু এখানেও হয়। এবং তোমরা সবাই জানো মিটু মুভমেন্টের কথা, হুম। সেটাও কিন্তু এখানকার ইন্ডাস্ট্রি থেকেই শুরু হওয়া একটা মি টু, মুভমেন্ট। টাইমস আপ, এগুলো যখন টু উঠে এলো। টাইমস আপ, এগুলো কিন্তু এখানকার ইন্ডাস্ট্রিতেই হওয়া। সুতরাং এগুলো না কিছু হয় না, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো ভীষণ ইউনিভার্সাল হয়ে গেছে। কারণ ওই যে শ্রবন্তীদি যেটা বললো ভীষণ সুন্দর, যে পাওয়ার, এটা ছেলে মেয়ে বলে না, এটা পাওয়ার থেকে করছে। আর ডমিনেট করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ। কারণ দ্যাটস দ্য ইজিয়েস্ট থিং ইউ ক্যান থিঙ্ক অফ। তুমি অন্য কিছু ভাবে ডমিনেট করতে বা অন্য কিছু ভাবে তোমার ক্ষতি করতে গেলে না অনেক বেশি তোমাকে পলিটিক্যাল হতে হবে বা ভাবতে হবে, স্ট্র্যাটেজাইজ করতে হবে। কিন্তু একটা মানুষকে তুমি ফিজিক্যালি হার্ট করাটা, ইটস লাইক এক্ষুনি করতে পারবো আমি, ইটস দ্য ইজিয়েস্ট থিং টু ডু। বা এবং আমাদের, আমি ইউএসএ তে আছি, আমাদের যে প্রেসিডেন্ট আসতে চলেছেন, আগেও এসছেন, আমরা তার ইতিহাসও জানি। মানে তাহলে এটা তো ক্লিয়ার, ওপেন অ্যান্ড শাট কেস, যে এরকম ঘটনা ভীষণ ইউনিভার্সাল, এবং এটা নিয়ে খুব কম লোক হয়তো মাথা ব্যথা এবং রাখেনি। খুব ধামাচাপা দেওয়া হ্যাঁ, হয় এই বিষয়গুলো। এবং এটা শুধু ফিজিক্যালি না, এটা মানে টেকস আ ভেরি সিরিয়াস মেন্টাল টোল অলসো, যার সাথে এই ঘটনা ঘটছে। এবং আরো খারাপ যেটা লাগে, যে এই মহিলাদের সাথে এই ঘটনা ঘটে এবং মানে ভিড় বাস থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন, আমি আমি খুব জোর দিয়ে বলতে পারি আজকে যে কজন মহিলা এখানে আছেন তাদের সাথে একেবারে সেক্সুয়াল হয়নি হ্যারাসমেন্ট এরকম কেউ নেই। হয়নি। এটা মানে হুম, আমি বলবোই না, মানে এটা হচ্ছে একটা একদম, রাইট অফ প্যাসেজ। মানে ইউ হ্যাভ একদম। বিকাম আ উমান ইফ ইউ হ্যাভ বিন হ্যারাসড। তো আমার যেটা খারাপ লাগে, মহিলাদেরকে বলা হয় তুমি ভুলে যাও, তোমার তো ক্যারিয়ার, এগিয়ে যাও তুমি। তো এই জায়গাটায় তোমরা কিভাবে বলতে চাও মানে, কারণ শ্রবন্তী যেটা বললো, কমপ্লেন করে কোনো লাভ নেই, করে কিছু হচ্ছে না। আমি এক্সাম্পল দিলাম, হয়তো কোথাও হচ্ছে কিন্তু সেটা মানে 100 জনের মধ্যে একটা হয়তো কমপ্লেন বন্ধ করা হচ্ছে, হচ্ছে ঠিকই হচ্ছে, বাট কিন্তু আবার এটাও শ্রবন্তী, মানে টেল মি দিস, হাউ টু হ্যাভ ডিফিকাল্ট কনভারসেশন, মানে ডিফিকাল্ট কনভারসেশন গুলো আমরা কিভাবে করব? মানে একটা হচ্ছে যে আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে মেয়েদেরই শাউট টাউটটা করতে হবে।
না, আমি মানে প্রফেশনাল ক্ষেত্রেও বলছি, ধরো তুমি একজন জার্নালিস্ট এবং ওয়েল এস্টাবলিশড ওয়ান অ্যাট দ্যাট, কিভাবে তুমি বসের সাথে হোক বা ধরো যার ইন্টারভিউ নিচ্ছ তার সাথেও হোক প্রশ্নটা না করলেই নয়, করতেই হবে আমার। আমার হ্যাঁ, আনন্দবাজার অনলাইনের জন্য হোক বা আমার নিজের একটা, মানে এই প্রশ্নটা করলে আমার এতগুলো মানে এই টপিকটা আমার এগোবে, আই উইল হ্যাভ দিস ভিউজ, আমার একটা ক্যারিয়ার বাম্প হবে। কিন্তু কিছু কিছু ডিফিকাল্ট প্রশ্ন হয়, ডিফিকাল্ট কনভারসেশন হয়, সেইগুলো তুমি কিভাবে করো অ্যাজ এ জার্নালিস্ট? একটা সুবিধা কি বলতো, একটা মানে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি, আর তো আমার সেরকম ইয়ে নেই। এন্টারটেনমেন্টে না কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, এবং পিআরটা, মানে আমি ওই সেলিব্রিটির সঙ্গে কিরকম ব্যবহার রাখি। আমি যদি তার কাছে বিকিয়ে যাই, ওটা একটা জার্নালিজম আছে, যে তার বাড়ি গিয়ে তার বন্ধু, অ্যাকচুয়ালি বন্ধু হয় না ওটা, তার সব খবর জেনে তাকে সব কিছু করে, ওটা একটা পার্ট। আমি ওই জার্নালিজমে কোনোদিন যাইনি। আবার আরেকটা হচ্ছে পুরো প্রফেশনাল পার্ট, তারও আমাকে প্রয়োজন, আমারও তাকে প্রয়োজন। হ্যাঁ, এই যে দীর্ঘদিনের একটা কনভারসেশন আছে, যে সে, তাকে আমি এমন ভাবে প্রশ্নটা করলাম, তার থেকে আমি জানতে চাই যে অমুক তুমি দ্বিতীয় বিয়ে করলে কেন? তাহলে তোমার আগের পক্ষের বাচ্চার আহ, উম, তার জন্য সাফার করবে না? এটা তো চট করে একজন সেলিব্রিটিকে বলতে পারা যাবে না, যখন যে সদ্য সদ্য বিয়েটা করেছে। কিন্তু আমি এক্সাম্পল দিয়ে এটা বলতে পারি, যে এটা আমি এটা শোনাতে চাই। বিকজ এরকম তো নয় যে দ্বিতীয় বিয়ে করা যাবে না, বা দ্বিতীয় বিয়ে করে তুমি তোমার প্রথম পক্ষের বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করছো, এইটা জানার জন্য তোমাকে আমি প্রশ্নটা করছি। সো এখানে তো কোনো, হ্যাঁ তুমি চাইলে উত্তর না দিতে পারো, এইটাই, এর বাইরে তো কিছু ব্যাপার নেই। কিন্তু কখনো হ্যাঁ, মানে একটা ব্যাকল্যাশ হয় কখনো, যে ধরো তুমি কাউকে একটা কঠিন প্রশ্ন করলে সেই, না না ওকে ইন্টারভিউ, আর এরপরে ইন্টারভিউ এর ডেট আমি শ্রবন্তীকে আর দেবো না, থ্যাঙ্কফুলি সেটা স্পেশালি হয়নি। মেল আর্টিস্টদের থেকে, এরকম না, কি কখনো না, হয়েছে, বা সেটা ফিমেল সত্যি হয়নি আর্টিস্টদের থেকে? কখন। না, হয়নি। একবারই শুধু একজন বম্বের গায়িকা, আমার কাছে রেকর্ডিং ছিল, ওই জন্য আমি বেঁচে গেছিলাম। তিনি আমাদের এমডি কে কমপ্লেন করেছিলেন যে তিনি এইগুলো বলেননি, বলে বিরাট কিছু করতে চেয়েছিলেন আমার চাকরি টাকরি নিয়ে। কিন্তু আমার কাছে রেকর্ডিং ছিল, তো আমি শুনিয়ে দিয়েছিলাম যে উনি এগুলো বলেছেন। তো ওটাই একটা চ্যালেঞ্জ ছিল। তো অনেকে, হ্যাঁ একটা জিনিস হয়, অনেকে বলে এটা হেডিং করো না, ওটা এই করো না, সেটা সেই করো না। জার্নালিজমও অনেক চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল জার্নালিজমকে আমিও যে খুব একটা সমর্থন করি তা নয়, কিন্তু আমি যেহেতু একজন প্রফেশনাল, সেই ক্ষেত্রে আমাকে অনেক কিছু করতে হয় যেটা আমি ব্যক্তিগত মানুষ হলে সেটা করতাম না। তো সেটা অন্য কথা, কিন্তু ইউজুয়ালি আমার যেটা মনে হয়, আমার একটু, আমি অনেস্টলি বলছি, আমার একটু বড় সড়ো চেহারা, আমাকে ইউনিভার্সিটিতে লোকজন একটু ভয় পেত। এটা হ্যাঁ, আমি আমার তোমার একটু, একটি ইন্টারভিউতে শুনেছি, যেখানে তুমি বলেছো যে আমাকে ছোটবেলা থেকেই এত কনসিয়াস করে দেওয়া হয়েছে আমার, যে শাড়ি পরো শুধু, তুমি বড় সড়ো, তোমার গাল বড় সড়ো, মানে এটা তো এক ধরনের একটা চাপিয়ে দেওয়া তোমার। না রীতা না, ভুরি আর সেটা বোধহয় আমি বৈশাখীর সাথে না, একটা ইন্টারভিউতে আমি আমি বলছি যে, শুনেছিলাম। হ্যাঁ আমি সেটা বলতে চাইছিলাম যে এইটা একটা কনস্ট্রাক্ট আছে, কিন্তু আমি করিনি কোনোদিন। হুম। আমি বলছি যে এটা আমার কাজে লেগেছে, কারণ আমি খুব মানে লোকে চট করে আমাকে ম্যালাইন করেনি কোনোদিন। এত কিছু তো হয়েছেও আমার জীবনে পার্সোনালি। আমি যেভাবে, আমার একটা ব্লেম গেম গেছে 2 বছর আমার হাজবেন্ড চলে যাওয়ার পর। মানে আমি হাজবেন্ড চলে যাওয়ার পর 14 দিনের মাথায় কাজে জয়েন করেছি, এবং আমার কাজটা যদি হয় সেজে গুজে ক্যামেরার সামনে বসা এবং লোককে প্রশ্ন করা, সেখানে তো আমার দুঃখ প্রকাশ করার জায়গা থাকে না। আমাকে কাজটাই করতে হয়, ওটা আমার কারণ প্যাশন। তোমাকে সোজা কথা, মাসের শেষে তোমাকে বাড়িতে মায়নাটা নিয়ে এসে তোমাকেও হ্যাঁ, চাল আমার ডাল মেয়ে তেল মানুষ নুন করতে কিনতে হবে। হবে, এবং হ্যাঁ, সেটা তোমার মানুষ করতে রেসপন্সিবিলিটি। হবে, হ্যাঁ সেটা আমার রেসপন্সিবিলিটি। ফলত অনেকে ভেবেছে ওটা আমি ফ্যাশন করতে বসে গেছি। তো সেসব অনেক কিছু শুনেছি আমি, বাট আই ডোন্ট কেয়ার, ওটা কিছু এসে যায় না আমার। ওই শক্তিটা খুব আছে যে আমি যেটা করছি সেটা ঠিক ভুল যাই করি, সেটা রেসপন্সিবিলিটি আমার। আর লোকেও আমাকে চট করে, এরকম প্রচুর পরিচালক সম্পর্কে আমি যখন ইন্টারভিউ করতে গেছি, বা কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে একটু সাবধানে, হ্যাঁ ওর কিন্তু একটু প্রবলেম আছে। বাট অনেস্টলি আমাকে আজ অব্দি কোনো দিন কোনো কেউ অ্যাবিউসিভ কথা বললো বা কেউ কিছু বললো চলো আলাদা করে কফি খেতে যাই, সত্যি বলছি আমাকে কেউ বলে, মানে হাউ ইউ অ্যাপ্রোচ দ্যাট অলসো ম্যাটার। এই যে মিটু, মিটুর ক্ষেত্রে অনেক জায়গায় আমি দেখছি যে ছেলে এবং মেয়েটির সঙ্গে একটা রিলেশন ছিল, তখন তারা খুব ভালোভাবে মিশেছে। হ্যাঁ, এবারে 2 বছর বাদে মেয়েটির হয়তো, এরকম এক্সাম্পল, এটা সব ক্ষেত্রে নয়, এটা জেনারেলাইজ করা যায় না, 2 বছর বাদে মেয়েটির মনে হয়েছে যে ও হ্যারাসড হয়েছে সেক্সুয়ালি।
সেখানে কিন্তু এবার কেসটা অনেক পেকে সময় তো যায়। একটা পাওয়ার প্লে থাকে। এবার যদি আমি আমার বসকে ডেট করি, বা যদি এবার একটা ধরো একটা টিচার একটা আন্ডার 18 কাউকে ডেট করছে, সেখানে তো সবসময় একটা বিশাল পাওয়ার প্লে বা এজ গ্যাপ থেকে যায়। সেইখানে হয়তো একটা হুম। পাওয়ার ডাইনামিক্সে এই ঘটনাগুলো মানে উঠে এসছে। আমি তো এক্সপেক্ট করছি না আমার প্রফেশনের বাইরে গিয়ে আমি তার থেকে আর কিছুই এক্সপেক্ট করি না। আমি মনে করি না যে হ্যাঁ ঠিক আছে সৃজিত মুখার্জি আমার বাড়িতে এসে আমার সঙ্গে আড্ডা মারবে, আমি একদম। তার সঙ্গে কফি খেতে যাব এবং ইনস্টায় স্টোরি দেবো, এটা আমার জীবনের টার্গেট। নো, নেভার। ফলে তোমার তো আমার জীবনে কোনো টার্গেট যে কোনো ইউ আর মানে এ জার্নালিস্ট, এন্ড তুমি সেই মানে হ্যাঁ ইয়েটা করছো। সেটাই। আর ফলে তুমি তো কি সেটা তথা করতে গেলেই মুশকিলটা হবে। আর তুমি কি তথাকথিত জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছো? যেরকম আমি এটা তোমার ইন্টারভিউতে এখনো বা তোমার ইন্ট্রোডাকশন একটা দেব, তাই এটা আমিও ভাবছিলাম যে যেরকম পিউ এর ক্ষেত্রে আমি না, জানি যে পিউ তথাকথিত জার্নালিজম নিয়ে পড়াশোনা করেনি। ও ইংরেজি নিয়ে পড়াশোনা করে তারপর ব্রততীর বিশাল বড়, ব্রততীকে দেখে খুবই মানে উদ্বুদ্ধ হয়ে এবং মানে খুবই ইন্সপায়ার্ড হয়ে এসছে। মানে হাউ ওয়াজ ইয়োর জার্নি ইনটু জার্নালিজম? আমি জার্নালিজম কোনদিন আসতেই চাইনি। আচ্ছা। আমি মাস্টার্স করেছি যাদবপুরে হিস্ট্রি নিয়ে। আচ্ছা। আমি একাডেমিক্সে থাকতে চেয়েছিলাম, ওখানে বরঞ্চ আমি একটা কোনো কারণে একটু হ্যারাসড হয়েছিলাম, একটু না অনেকটুই হয়েছিলাম। তো তখন আমার মধ্যে বা আমার পারিপার্শ্বিকতায় হ্যারাসমেন্ট, কমপ্লেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের শব্দগুলো আসেনি। সো আমি সেটা ডিল করতে পারিনি, ফলে তো আমি একাডেমিক্সটাই ছেড়েছি। তারপর আমি ডিসাইড করেছি, মানে হঠাৎ করে চাকরি পেয়েছিলাম, চাকরি করতে শুরু করি। তো আমি যে খুব ভালোবেসে জার্নালিজমে এসেছিলাম তা নয়, এটা এক নম্বর। আর ফলত জার্নালিজম নিয়ে পড়াশোনা করিনি, আমি মাস্টার্স মানে সাবজেক্ট ভালোবাসতাম তাই পড়েছি। এবং মানে বাই ডিফল্টই বলা চলে আমি এখানে চলে আসি এবং আচ্ছা। সেটা চলতে থাকে। এবং সেটা চলতে থাকে। হুম। আহ এইটার ওপর ভর করে আমি চলে যাব মৌটুসী আর শিল্পার কাছে। আম, শিল্পাকে প্রশ্নটা করছি প্রথম। তোমার তো ধরো আম, তুমি কাজ করছিলে ডিসকভারিতে, ন্যাশনাল জিওগ্রাফিতে এবং বিভিন্ন মিডিয়া হাউসের সাথে তুমি কাজ করেছো। তারপর সেই কর্মজীবন থেকে ছেড়ে হঠাৎ করে ছাত্রাবস্থায় ফিরে আসা, এবং সেই ফিরে আসাটা কিরকম ছিল? মানে এবং বিদেশে সেটা তুমি নিজের দেশ চেঞ্জ করেছো, বন্ধু বান্ধব চেঞ্জ করেছো, সবকিছু ছেড়ে মানে কর্মজীবনের সেই যে স্যালারিটা ঢোকে প্রত্যেক মাসে, সেটা এখন আর ঢুকবে না, এখন তুমি ছাত্রী। সেই চেঞ্জটা কিরকম ছিল? আর এবং হয়তো আজকে আমাদের যারা দর্শক আছেন অনেকেই তারা থাকবেন যারা হয়তো এই চেঞ্জটার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা হাউ ডিড ইউ ডিল উইথ ইট? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি ন্যাশনাল জিওগ্রাফিকে চাকরি করিনি, ডিসকভারিতে করেছি। আচ্ছা। জাস্ট কারেকশন। আর দ্বিতীয় কথা, তুমি খুব সুন্দর একটা জায়গা ধরলে, যেটার কথা কেউ খুব একটা বলে না। বলে না। অ্যাটলিস্ট আমি 2014 সালে ইউএসএ তে আসি পড়াশোনা করার জন্য। তখন এত ব্লগস ভ্লগস কিছু হতো না। জানার জায়গাটা কম ছিল। অবশ্যই প্রসেসটার ব্যাপারে জানাটা সহজ, মানে একটা ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবে, তারপরে কি কি করতে হবে, তার জন্য কি কি পরীক্ষা দিতে হবে, এইটা জানাটা সহজ। এটা তুমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবে, বা ইন্ডিয়াতেও অনেক অর্গানাইজেশন আছে যারা হেল্প করে। কিন্তু একটা দেশ বদলানো তো শুধু এই পার্টটুকু নয়, তুমি গোটা জীবনটাকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় প্লেস করছো। পুরো যে লাইফস্টাইলটা চেঞ্জ, এটার কথা কেউ বলে না, অন্তত তখন বলতো না। অবশ্যই আমারও জানা ছিল না। এখানে এসে এই পুরো রিডিসকভারিটা ভীষণ স্ট্রেসফুল ছিল। কারণ আমি যখন এখানে আসি, আমার পার্সোনালি আমার ফ্যামিলি থেকে কেউ এই দেশে ছিল না, এখনো নেই। একমাত্র আমি। আমার কোনো বন্ধু বান্ধব পড়াশোনা করতে তখন আসেনি, এবং ডিস্টেন্ট কোনো মানে রিলেটিভও নেই যার থেকে আমি এই ইনফরমেশনগুলো পাবো। সুতরাং সমস্ত কিছু হঠাৎ করে নিজেকে করা, সবটুকু, তারপরে তার উপরে ফাইনান্সিয়াল স্ট্রেস আছে, পার্সোনাল স্ট্রেস আছে, মানে নিজের ফ্যামিলির থেকে দূরে থাকা, নিজের প্রিয়জনদের থেকে দূরে থাকা, সম্পূর্ণ একা, এবং সবটুকু নিজেকে করা, এইগুলোর সাথে তো পরিচিত ছিলাম না। যদিও আমি জীবনের অনেকটা পার্ট একা কাটিয়েছি, একা বড় দিল্লিতে হয়েছি। যখন সিএনএন এ কাজ করতে, আই গেস। এক্স্যাক্টলি। শুধু সেটা নয়, আমার বাবা মারা যান খুব ছোটবেলায়। আমার বড় হওয়াটাও যথেষ্ট স্ট্রাগলের ছিল। সেইগুলোর জন্য আমি রেডি ছিলাম, হয়তো সেই রেডিনেসটা আমাকে হেল্প করেছে এখানে এসে অ্যাডজাস্ট করতে। কিন্তু সত্যি কথা বলতে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলোর জন্য আমি একেবারেই রেডি ছিলাম না। অ্যান্ড টপ অফ এভরিথিং,
যেটা ছিল সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেস। কারণ প্রতি সেমেস্টারে আমার স্কলারশিপ রিনিউ হওয়ার একটা ব্যাপার ছিল, সেটা হবে কিনা সেটা আগের সেমেস্টারে জানতে পারতাম না। সম্ভব ছিল না আমাদের যেরকম রুলস ছিল। পরের সেমেস্টারে পুরো ফুল ফান্ডিং পাবো কিনা, তার সাথে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাবো কিনা, যেটা এখানে হয় আর কি, যেভাবে তুমি টাকাটা আর্ন করতে পারো, প্রতি সেমেস্টারে ভেবে যাচ্ছি। এবং তার সাথে যা যা বললাম, সুতরাং ওই অ্যাডজাস্টমেন্টটা অনেকটা বেশি ছিল রাদার দ্যান প্রফেশন ছেড়ে এসে ছাত্রা অবস্থা। কারণ গ্র্যাড স্টাডি করতে এসেছি, তো এটা অনেক বেশি রিসার্চ স্টাডি ছিল। সুতরাং সেটা আমি খুব এনজয় করছিলাম, মানে পড়াশুনোটা ওয়াজ দ্য ফান পার্ট, বাকিটা ওয়াজ নট। তো ওই আর কি, সময়ের সাথে সাথে অনেক ধাক্কা খেয়ে মাথার অনেক চুল, হেয়ার ফল করে, ওয়েট গেন করে এগুলো শেখা। যাক, খুব সুন্দরভাবে বললে তুমি। খুব ভালো লাগলো শুনে যে একজন সতীর্থ যার সাথে কথা হলো। আম, এবং মৌটুসির কাছে যাব এই প্রশ্নটাই নিয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু আস্ক মৌটুসি যে তোমার তো দুটো পুচকে বাচ্চা রয়েছে, তাদেরকে সামলে কিভাবে বিজনেস করছো, কারণ এইটা খুবই গতে ধরা প্রশ্ন এবং মেয়েদেরকেই করা হয়। এবং আজকে উইমেন্স ডের অ্যাসপেক্টে আমার বোধহয় সেটা করা উচিত নয়, যে হাউ আর ইউ ব্যালেন্সিং ফ্যামিলি অ্যান্ড বিজনেস, or should I ask this to Mautushi, or should I completely ask about যে তুমি কিভাবে দেখছো এখানে, ইউনো, বিদেশে ইন্ডিয়ান মহিলারা যারা হয়তো ডিপেন্ডেন্ট হয়ে এসছে, তাদের এক্সপিরিয়েন্সটা তুমি নিজের চোখ দিয়ে কিভাবে দেখছো, as someone who is independent and someone who is also Indian, of Indian heritage? তুমি কিভাবে এটা দেখছো এখন এখানে দাঁড়িয়ে? And আমি how is motherhood, challenging or not? আমি যখন আহ, আমার খুব ভালো, যেটা বললাম, একটা ক্যারিয়ার চলছে, এভরিথিং। আমি যখন জার্মানিতে আসি, তখন আমার আমার সবারই একটা লাইফে একটা ব্লু প্রিন্ট হয়, তো আমার একটা পুরো ব্লু প্রিন্ট ছিল। ক্যারিয়ারে এখানে থাকবো, ফাইন্যান্সিয়ালি এরম হবে, আমার একটা একটা আমরা যেরকম বড় হই, একটা আমাদের ড্রেসিং সেন্স, স্টাইল, এগুলো সব কিন্তু একটা মানে আই ওয়াজ মানে পুরো একটা বানিয়ে নিয়েছিলাম, একটা ব্লু প্রিন্ট সামনে ছিল। হঠাৎ করে আই যেটা বললো স্বর্ণালী, আই মেট মাই প্রিন্স চার্মিং আউট অফ দ্য ব্লু। আমার কোথাও ছিল না মাথায় কি বিদেশে যাব, করব, আমার কিছু ছিল না। ওই একটা যে ডিসিশন নেওয়া, কি আমি আমার আমার পুরো লাইফটা ছেড়ে আহ, ভালোবাসার জন্য আমি একটা বিদেশে যাচ্ছি, যেটা অনেক মহিলারা করে। আহ, এটা একটা অন্য রকমের পুরো জার্নি। সেটা আমি যেটা বললো, এটা কোথাও কেউ কথা বলে না, এটা কেউ ডিসকাস করে না। এইটা একটা পুরো জার্নি, যেটা মানে আমরা যখন একটা দেশ ছেড়ে একজনের জন্য, মানে একজনের ওপরে ডিপেন্ড করে পুরো দেশ ছেড়ে একটা নতুন জায়গায় এসে শুরু করি, সেটা কিন্তু আবার শূন্য থেকে আমরা শুরু করছি, জিরো, ফ্রম জিরো। আমার বন্ধু বানাতে হবে শুরু থেকে, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো, আমি বাড়িতেই আছি, বাইরে গিয়ে যেতে হবে পড়াশোনার জন্য, চাকরির জন্য যারা আসে তাদের তো একটা সার্কেল আছে, আমার তো কিছু নেই। আমার ওই আমার স্বামী আর আমার বাড়ি। তো ওইখান থেকে ওই জার্নিটা, ওইটা কিন্তু একটা অনেক, সেটা নিয়ে কেউ কথা বলে না। সেটা নিয়ে যখন আমি রিসার্চ করতে আরম্ভ করলাম, তখন আমি বুঝলাম কি এটা কিন্তু শুধু আমি না, আমার মতন সবাই আছে যারা আসছে এখানে, লিভ ইন পার্টনার যারা আসছে জার্মানিতে, অন্য সব দেশ থেকে, ইউএস থেকে আসছে, ইউকে থেকে আসছে, সব মহিলাদের সেই একই। তো আই থিঙ্ক ওয়্যার আই অ্যাম টুডে ইজ, আই এন আমি ভীষণ, আমি ফর্চুনেট বলি নিজেকে, কি আমি নিজেকে সেই দিকে এডুকেট করে নাও আই অ্যাম টিচিং আদার উইমেন হাউ টু রিবিল্ড, মানে ফ্রম জিরো। কেন কি আমাদের ওই আমরা ভালোবাসার জন্য এসছি, ইয়া বিয়ে করে এসছি একটা নতুন জায়গায়, সেখানে নিজেকে রিবিল্ড কেমন করে সেই জায়গায় করবে, অ্যান্ড টু স্টার্ট দ্যাট কনভারসেশন। সো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট, অ্যান্ড মাদারহুড ইটস ইউনিভার্সাল, সব জায়গায় হয়। যেটা বললাম কি সব নিয়ে চলতে হয়, অ্যান্ড আই থিঙ্ক উমেন ক্যান ডু আ লট, we underestimate ourselves. থ্যাংক ইউ সো মাচ মৌটুসি। অ্যান্ড আই অ্যাম অ্যাওয়্যার, আমি জানি তোমার কাজগুলো, তুমি কি কি কাজ করছো, কিছু কিছু কাজের খবর এদিক ওদিক থেকে আসে কানে। তুমি ইউনিভার্সিটিতে রিসেন্টলি একটা খুব সুন্দর এখানে
প্রোগ্রাম হোস্ট করেছিলে, আশা করি এরকম আরো অনেক প্রোগ্রামস তুমি হোস্ট করবে, যেখানে ইউ উইল টক অ্যাবাউট দ্য ইমপ্লিকেশনস অফ মুভিং টু আনাদার কান্ট্রি, আর কি করে সেখানে সেটেল হতে হয় এক্সপ্যাট একটা মহিলা এবং পুরুষ, তুমি নারী পুরুষ নির্বিশেষেই করো এটা আমি জানি, কিন্তু স্পেশালি সো দ্যাট ইউ গো আহেড হেল্পিং উইমেন মোর। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বিভিন্ন প্রফেশনে তো সবসময় বলা হয় আহ, পুরুষ লেখক, মহিলা লেখিকা, বা পুরুষ ফিল্ম মেকার, মহিলা ফিল্ম মেকার। সো দের ইজ অলওয়েজ আ ডিফারেন্স। তোমার ক্যারিয়ার ইজ ডিফাইন্ড বাই ইয়োর জেন্ডার সামহাউ, কিন্তু মানে এইটার সপক্ষে বা বিপক্ষে কি তোমরা কিছু বলতে পারো যে মানে ডাজ ইয়োর জেন্ডার গিভ ইউ আ ফ্রেশ পার্সপেক্টিভ ইনটু সামথিং? জেন্ডার হিসেবে নতুন পার্সপেক্টিভ প্রফেশনে আই থিঙ্ক ইয়েস, কারণ মেয়ে হিসেবে না আমরা ভীষণ সেন্সিটিভ হই, উই আর সিজন টু ডু দ্যাট। এত কিছু জাগল করতে হয় লাইফে, এত কিছু শুনে আমরা বড় হই। আমার মনে হয় অটোমেটিক্যালি আমরা না অনেক বেশি কনসিডারেট হই when we go into a managerial position বা একটা পাওয়ারফুল পজিশনে আমরা যাই and we have a team to manage. at least আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আই ডু আস্ক মাই টিম মেম্বার্স কোয়েশ্চেন্স, যেটা হয়তো আমার ম্যানেজার আমাকে করে না। So if they are going through a trouble, I take that extra effort to ask those questions. আর সেটা কিন্তু আমি মেয়ে হিসেবে সেটা প্লে করে যে আচ্ছা এটা হয়েছে, তাহলে কি এটাও হয়েছে, তাহলে কি ওর বাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে, কিভাবে করছে, so as a woman I can understand those aspects and ask those questions. I think সেটা মেয়ে হিসেবে সেই সেন্সিটিভিটিটা খুব ইম্পর্ট্যান্ট, মানে সেটা শুধু কাজের ক্ষেত্রে নয়, সেটা সব ক্ষেত্রে এফেক্ট করে। কিন্তু কাজের ক্ষেত্রে অ্যাজ আ প্রফেশনাল আমার মনে হয় উই গেট দ্যাট এজ on rather than other people. That's what I feel. অ্যান্ড ইয়োর ওয়ান অফ ইয়োর ফেভারিট মুভিজ অর খুব পছন্দের গল্পের দ্যাটস আ বই? টাফ কোয়েশ্চেন, কারণ আমি প্রচুর মুভি দেখি। এই মুহূর্তে যে বইটা পড়ছি সেটা কোনো আহ, মহিলার রাইটারের নয়, সেটা মুরাকামির লেখা একটা আচ্ছা, ওয়ান অফ মাই বই। ফেভারিট অথার্স, বাট গো অ্যাহেড। অ্যাবসলিউটলি, ব্লাইন্ড উইলো স্লিপিং ওম্যান। এটা একটা শর্ট স্টোরি কালেকশন, এর মধ্যে বেশ কিছু গল্প আছে যেখানে ফিমেল ক্যারেক্টার্স প্রোটাগনিস্ট হিসেবে প্লে করছে, অ্যান্ড ইটস আ বিউটিফুল কালেকশন অফ শর্ট স্টোরিজ। আপাতত এটার কথা মনে পড়ছে কারণ এতে প্রচুর গল্প পড়লাম যাতে মেয়েরা ভীষণ ইউনিক, ভীষণ কমপ্লেক্স ক্যারেক্টার্স আছে, এবং সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা তো এছাড়া এই মুহূর্তে না অনেক কিছু মাথায় আসছে, মানে বলতে পারবো না, একটা পিন পয়েন্ট করাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, অ্যাজ অলওয়েজ অ্যাজ সবসময় অলওয়েজ। সিনেমা সিনেমোফিল আর বিবলিওফিলদের এই একটা ইয়ে থেকেই যায়। একটা হচ্ছে যে মহিলা লেখক বা আমি এটা যখন লিখি এবং আমার সঙ্গে যারা কাজ করেন তাদেরকেও বলেছি, আমরা অভিনেতা লিখি, অভিনেত্রী লিখি না, ছাত্র লিখি, লেখক লিখি। এটা লিখতে শুরু করে দিয়েছি অনেক দিনই। হ্যাঁ, সো লিখতে লিখতে এটা অভ্যেস হয়ে যায়, যাতে অভিনেতাই বলি। সেদিনকে একজন জিজ্ঞেস করলো, অভিনেত্রী লিখ, বললাম না অভিনেতা। তো এটা তো পরিষ্কার এই লিখবো। জেন্ডারলেস রোলস। হ্যাঁ, আর জোয়ান অফ আর্ক আর মির্চ মশালা আপাতত। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি উইমেন্স ডে টু ইউ। সেতুদা ব্রিজকে আমার অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা বিষয়, এটা খুব যে চিত্তাকর্ষক বিষয়, পেজ 3 হার্ড নিউজ, ব্রেকিং নিউজ কোনোটাই তো নয় এটা, কিন্তু এটাকে যে ডিজিটালে নিয়ে আসা হলো এবং এই দীর্ঘ আলোচনা হলো, আহ আমাদের একটা স্পেস পাওয়া গেল, এটার জন্য সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো আমারও মাচ। খুব ভালো লাগছে যে তোমরা সবাই তোমাদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এসছো, এবং UN 2025-এর যেই ওদের যেই ধর্নাটা বা ওদের যেই মানে ট্যাগলাইন বলো, মানে অ্যাক্সিলারেট ইনটু অ্যাকশন, সেটাও যে আমরা কথাবার্তার মাধ্যমে করতে পারলাম, এবং উই আর প্রমিসিং ইচ আদার দ্যাট উই উইল অ্যাক্সিলারেট ইনটু অ্যাকশনস ইন আওয়ার ওন রেসপেক্টিভ ফিল্ডস, এটাও একটা বেশ বড় জায়গা। তুমি আমাকে বলো যে এই যে আমরা যখন দেখি, ধরো তাজে যে ঘটনাটা ঘটছিল 26/11-তে, আমি কিন্তু নিজে দেখেছি মহিলা জার্নালিস্টরাও কভার করছে, হেলমেট পরে হোক, বা ধরো গাজাতেও দেখলাম একজন দুজন মহিলা জার্নালিস্ট বোধহয় ছিলেন আল আল জাজিরা থেকে। তো এইটা কিরকম, মানে হাউ ইজ দিস অ্যাজ আ, মানে তুমি যদিও স্টুডিও জার্নালিস্ট হিসেবেই, মানে তুমি অন সাইটে অতটা যাওনি হয়তো, তুমি নিজেও বলেছো যে মাই ওয়ার্ক ইজ মোস্টলি ইন আ স্টুডিও, বাট তুমি অ্যাজ আ জার্নালিস্টটা কিভাবে বলবে যে
মহিলারা দেখো, কিভাবে? প্রথমত এই যে মানে নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রী, এই ব্যারিয়ারটা না বাংলা মিডিয়ায় অলমোস্ট আর নেই। মানে হ্যাঁ, সেটা এটা একটা আমরা শ্রবন্তী বলছিল। আমরা একটু এগিয়েছি। আমরা শুধু মমতা ব্যানার্জিকে তৃণমূল নেত্রী বলি, বাকি সব নেতা, মানে হুম মহিলা পুরুষ নির্বিশেষে সব নেতা। হুম মমতা ব্যানার্জিকে আলাদা একটা একটা উচ্চতা দেওয়ার জন্যই শুধুমাত্র নেত্রী বলা হয়, তাছাড়া সব ইকুয়াল। এটা এক। আর দ্বিতীয়ত, স্টুডিও হোক বা স্টুডিওর বাইরে, বোল্ড প্রেজেন্টেশন বা কভারেজ, সেটাতে না অনেক মহিলারা এখন এগিয়ে, মানে মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা যারা জাস্ট গ্রাজুয়েট হয়েছে কিংবা হবে, জার্নালিজম পড়ছে, তাদের প্র্যাকটিক্যাল ক্লাসেসে তারা কিছু কিছু ফিল পাচ্ছে ব্যাপারটার, তারা কিন্তু এগিয়ে আসছে। এবং এখন মিডিয়া হাউসগুলো এনকারেজ করছে মহিলাদের, যেটা খুব পজিটিভ। কিন্তু এনকারেজমেন্ট মানে এই নয় যে এর সঙ্গে না ব্যাগেজের মতো অনেক ক্ষেত্রে এক্সপ্লয়টেশনও থাকে। মানে এটা আমি শুধু মিডিয়ার কথা বলছি না, অন্য অন্য প্রফেশনেও থাকে। আমি যেহেতু এই পেশার, আমি তাই এটাকে হাইলাইট করছি। সেটাকে একটু আহ, মানে সেটা একটা ব্যাগেজ, ব্যাগেজ বলবো না, মানে সেটাকে হাউ টু ফাইট। এই পেশায় আসার আগে সেটাও আমার মনে হয় একটু সিনিয়রদের সঙ্গে কথা বলা, অভিজ্ঞতা নেওয়া। কারণ এটা সব পেশাতেই থাকে, কিন্তু এখানেও আছে, আমি সেটা বলতে চাইছি। এটা এক। আর দ্বিতীয়ত, একদম বোল্ড পজিশনে বা ধরো যারা ম্যানেজমেন্টের হায়ার লেভেলে উঠছে, পিরামিডের ওই সরু মুখটার দিকে যারা এগোচ্ছে, তাদের না অনেক ফেস করতে হয় অনেক কিছু। শুধু মহিলা বলি, অনেকে আবার জানবে, বলে যে মহিলা বলে বাড়তি সুযোগ পায়। সেটাও যে হচ্ছে না বা হয় না আমি বলবো না। অনেক মহিলা মহিলা হওয়ার সুযোগ নিতে চান, এটাও হয়, কিন্তু সেটা গুটি কয়েকের মধ্যেই সীমাবদ্ধ। ইউজুয়ালি উল্টোটাই বেশি হয়। তো তারা সুযোগ পাচ্ছেন, কিন্তু অনেক স্ট্রাগল বেশি করতে হয়, অনেকটা ওয়েট করতে হয়। মানে একই দক্ষতার একজন পুরুষ কর্মী যতটা সহজে পিরামিডের ওপর দিকটায় উঠে পড়েন, একজন মহিলাকে উঠতে গেলে কিন্তু মানে স্বাভাবিক পথে উঠতে গেলে কিন্তু খুব আহ, অনেক কিছু ফেস করে উঠতে হয়। এটা ঠিক, এটা মিডিয়াতেও আছে। কিন্তু সেটা একটু প্রবলেম। স্পর্শকাতর এরিয়াগুলোতে মেয়েদের এখনো পাঠানো হচ্ছে ফর ইন্টারভিউইং বা ফর পাঠানো হচ্ছে, হ্যাঁ পাঠানো পাঠানো হচ্ছে। হচ্ছে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, এর পিছনে একটা সাইকি কাজ করে। সেটা শুধুমাত্র যে আমি ইকুয়াল মনে করি আমার একজন মহিলা এমপ্লয় এবং পুরুষ এমপ্লয়কে, শুধু এটা নয়, এটা কাজ করছে। কিন্তু আরো একটা সাইকি হচ্ছে, মহিলারা অনেক বেশি অ্যাট্রাকটিভ একটা ও ব্যাটল ফিল্ডে। আচ্ছা। একজন ফিমেল এমপ্লয়ি অনেক বেশি অ্যাট্রাকটিভ যখন একটা রায়ট হচ্ছে, বা যখন প্রচন্ড কেওটিক সিচুয়েশন বা একটা বিরাট বড় ট্রেন অ্যাক্সিডেন্ট, তখন ইউজুয়ালি আমরা দেখে অভ্যস্ত যে পুরুষরা গিয়ে কভার করছে, ছেলে জার্নালিস্ট বা মেল জার্নালিস্ট। একজন মহিলাকে যদি আমি ফিল্ডে পাঠিয়ে দিই, তাহলে মহিলা মানে অনেক বেশি আই ক্যাচিং, আমি অন্যদের থেকে একটা বাড়তি এজ দিয়ে রাখলাম। সেখানে কোথাও, এটা এটা বিতর্কের বিষয়, এটা ডিবেটেবল। অনেকে মনে করেন যে তাহলে কি কোথাও একটা মহিলারা অ্যাট্রাকটিভ পণ্য এটা মনে করা হয়। এটা কিন্তু মানে রুল আউট করার মতো টপিক নয়, এটা ডিবেটেবল টপিক। অন্য আবার কোনো পরিসরে সেটা আলোচিত হতে পারে, কিন্তু হুম। এটাও হয়। যাই হোক, কারণটা যাই হোক, মেয়েরা অপরচুনিটি পাচ্ছে, এটা একটা পজিটিভ দিক। সেটা মিডিয়ার মতো ফিল্ডেও পাচ্ছে, এবং প্রচুর মেয়ে আসে। মানে এই যে যারা ইন্টার্ন করতে চায় এবং বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াতে গিয়ে দেখেছি, প্রচুর মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে, যারা ফার্স্ট জেনারেশন জার্নালিস্ট হতে চায়। এবং আমি তাদের প্রত্যেককে একটা প্রশ্ন করি যে তোমরা কি বাড়িতে মা বাবা কি করেন? বেশিরভাগ ক্ষেত্রেই মা শুনেছি হাউস মেকার। তো বাড়িতে কোনো প্রবলেম হবে না, বিকজ অর্ডার্স, আমাদের কোনো টাইমের ঠিক নেই। যেটা ভোর শ্রবন্তী 3টেয় বলছিল। বেরোতে হবে, রাত 2টোয় ফিরতে হবে। তো বাড়িতে প্রবলেম হবে না? বলছে না ম্যাম, আমরা সব বাড়িতে আলোচনা করে মা বাবাকে কনভিন্স করে এটা করতে এসেছি। হুইচ ইজ বাহ, আ পজিটিভ সাইন, ইট যে ইজ মা ইট বাবা ইজ সেটাকে মানে পাত্তা দিচ্ছেন না যে আমার প্রতিবেশী কি বলবে। রাত 2টোর সময় মেয়ে যদি গাড়িতে করে উঠে চলে যায়, তারা কথা বলতে পারে, এটাকে বাবা মা আর আম, মনে করছেন না এটা কোনো ফ্যাক্টর, যেটা একটা প্রোগ্রেস। তো আমরা কুছ একটু তো আগে খুব লোগ হতাশার কহেঙ্গে। কথা আলোচনা করছিলাম। তো এই মানে এগুলো কিন্তু আছে, এই পজিটিভ দিকগুলো আছে, আমার আচ্ছা। বরং ভালোই লাগে। আর আমি আমার পেশাকে খুব এনজয় করি, খুব প্যাশনেট। মানে 20 বছর পরেও আমি প্রথম দিনের মতোই থ্রিলড হই এখনো স্টুডিওতে ঢুকলে। তো আমার মনে হয় পেশার টানটা খুব বড় টান। আচ্ছা, খুব ভালো বললে, খুব ভালো লাগলো পিউ। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ।
থ্যাংক ইউ সেতু। থ্যাংক ইউ সেতু দ্য ব্রিজ। হ্যাপি উইমেন্স ডে। সো মৌটুসী, আই হ্যাভ টু কোয়েশ্চেন্স ফর ইউ। একটা তো হচ্ছে এই যে তুমি এত কিছুর মধ্যে দিয়ে একটা ইন্টারকালচারাল চেঞ্জ, একটা বিশাল বড় শিফট তোমার জীবনে, তুমি চাকরি করছিলে ইন্ডিয়াতে, সেটা ছেড়ে আসলে এখানে আসলে, তারপর এখানে এসে চাকরি না করে মাতৃত্ব বরণ, এবং মাতৃত্ব বরণের সময় তোমার 9th মান্থ অফ প্রেগনেন্সিতে তুমি চাকরি মানে তোমার বিজনেসটা স্টার্ট আপটা শুরু করলে। তোমার কিরকম ছিল সব তোমার এক্সপিরিয়েন্স? এবং আই ওয়ান্ট ইউ টু এন্ড অন এ লাইটার নোট, এটা আমি সবাইকেই করেছি, তোমাকেও করব। তোমার পছন্দের মৌটুসী কন্যার বেড স্ট্যান্ডে এখন কোন গল্পের বই বা কোন সিনেমা মৌটুসী দেখে রিসেন্টলি দেখেছে, খুব ভালো লেগেছে? সো দিস টু কোয়েশ্চেন্স অ্যান্ড দেন বাই। তো প্রথমে তো অবভিয়াসলি যেটা বললাম, কি আমি যখন আমার আমার তো পুরো ক্যারিয়ার শিফট করতে হয়েছে, কেন কি আমি ইন্ডিয়াতে আমি একটা কর্পোরেট ট্রেনার ছিলাম, ট্রেনিং করতাম, লিডারশিপ ট্রেনিং করতাম। সেখান থেকে এখানে এসে আমাকে পুরোপুরি জিরো থেকে আমাকে নিজেকে রিডিসকভার করতে হলো। আমার নিজের স্টাইল, আমার থট প্রসেস সব কিছু নিয়ে, যেখানে আমি মানে আমার ব্যাক হোম আমি কখনো ড্রেস পরিনি, এখানে এসে দেখলাম। আর আমরা শাড়ি পরে এসে বড় হয়েছি। মা বাবা বলতো কোনো ফাংশন হলে শাড়ি পরে যাবি। সেখান থেকে হঠাৎ করে বিয়ে যেখানে করে আসলাম, সেখানে শাড়ি পরে যাওয়া মানে হলো তুমি এটা কি পরে এসছো? কেন কি আমি তো এদের চার্চে সব ফাংশন হয় এদের। আমার বিয়েতে আমি এখানে চার্চের বিয়েতে আমি শাড়ি পরেছিলাম, সেটা আমার হাজবেন্ড নিজের হাতে সাদা লাল শাড়ি দুটো কালচার মিক্স করে একটা আমাকে শাড়ি কিনিয়ে দিয়েছিল। মগর এখানে কোনো ফাংশনে গেলে তো আমাকে আমার ইনলসরা সবাই জিজ্ঞেস করতে, "আরে তুমি এটা কি পরে এসছো? এটা কি?" তো সেখান থেকে পুরোপুরি নিজেকে চেঞ্জ করা, তো এই যে একটা আমার যে ট্রান্সফরমেশন ছিল, সেখান থেকে আমি শিখলাম, যেটা আমি রিসার্চ করতে করতে, কি আমার মতন তো অনেক আছে। তো সেটা এখন আমার প্রফেশন। তো সেই প্রফেশনে আমি আমার যে লার্নিং, আমি কেমন করে একটা নিজেকে পুরোপুরি আমার পুরো ওয়ার্ড্রোব চেঞ্জ করা, আমার থট প্রসেস চেঞ্জ করা, অনেক দিক অব্দি আমার খাবার হ্যাবিটস চেঞ্জ করা। সব সময় তো ইলিশ মাছ আর সব পাওয়া যায় না যেটা ভালো লাগে আমার। আর তারপরে তো জার্মান সাথে বিয়ে, তো সেই খাবারের দুটো আমার বাচ্চারা সব অত খায় না। তো এইগুলো সব পুরোপুরি নতুন করে করা, এগুলো এখন আমি নিজের অ্যাজ আ উমেন আই এম ট্রাইং টু এম্পাওয়ার দি আদার উইমেন। অ্যান্ড এটা শুধু ইন্ডিয়ান উইমেন না, ইটস উইমেন অল অ্যাক্রস, টু মেক দেম আন্ডারস্ট্যান্ড কি কেমন করে হাউ টু রিবিল্ড অ্যান্ড গিভ ইয়োর সেলফ দ্যাট টাইম অ্যান্ড ক্রেডিট, কি তুমি যেটা করছো এটা কিন্তু অনেক বড়। তুমি একটা নিজের সব ছেড়ে দিয়ে এখানে এসে একটা নতুন একটা শহরে একটা নতুন দেশে এসে নিজের পার্টনারকে সাপোর্ট করছো, ইটস আ হিউজ থিং। তো এটা ইজ সামথিং দ্যাট আই এম ডুইং অ্যান্ড আই লাভ, মানে আমি ভীষণ প্যাশনেট আমার এটাকে নিয়ে। ওয়েন আই সি দ্য লাইফ চেঞ্জিং, মানে একটা মহিলা যে কিছু জানে না সেখান থেকে পুরো একটা চেঞ্জ, আই এম রিয়েলি থ্রিলড, এক্সাইটেড, আই ফিল ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। আর কি আমার বই, বই তো অত না, মানে বই তো এখন টাইম পাই না। লাস্ট আমি যে সিরিজটা দেখেছি যেটা আমার ভীষণ, মানে ভীষণ পছন্দের, আমি সবাইকে বলি সেটা দেখতে, হলো সিসি। নেটফ্লিক্সে আছে একটা সিরিজ, এখানের রানীর কাহানি। আচ্ছা, সেটা করেছে ভীষণ ভালো। বেশ। এখানে সবাই জানে সিসিকে। শি ওয়াজ মানে একটা ছোট বয়সে তার বিয়ে হলো। তারপরে সে কেরম করে পুরো ট্রান্সফরমেট করলো একটা, মানে এন্ড ইটস আ বিউটিফুল স্টোরি, আর খুব সুন্দর নেটফ্লিক্স সেটাকে করেছে। সো দ্যাট ইজ রাইট নাও, আমাকে যদি কেউ বলে সো টু নো অ্যাবাউট দ্য অস্ট্রিয়া অ্যান্ড জার্মানি, এই কালচার নিয়ে এভরিথিং, সো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড মুভি টু ওয়াচ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। তুমি যেটা বললে যে এবারের ইন্টারন্যাশনাল উইমেন্স ডের থিম বলা যেতে পারে হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন, এবং কাকতালীয়ভাবে আমার পডকাস্ট ও ফোকের যে মোস্ট রিসেন্ট এপিসোড, যেটার কথা আমি একদম শুরুতে খুব অল্প কথায় বলেছিলাম, সেটা হচ্ছে যে এই সিজনে আমি এশিয়ান ফোক টেলস কভার করছি, এশিয়ান নানান দেশের ফোক টেলস।
মোস্ট রিসেন্ট এপিসোডে আমি কভার করেছি একটা ছোট্ট আইল্যান্ড কান্ট্রি তিমোর লেস্তে, তার ফোকটেল। দেশটার কথা খুব বেশি যে মানুষ জানেন তা নয়, ছোট্ট একটা জায়গা তিমোর লেস্তে, এবং তার ফোকটেলের কথা জানাটা আরোই মানে নেক্সট টু ইম্পসিবল, কারণ এক তো হচ্ছে যে এর রিসোর্স খুব কম, আহ, এবং যেহেতু দেশটার কথাই খুব কম মানুষ জানেন, এর এর ফোকটেল জানাটা খুব একটা আশা করাটাও ভুল। কিন্তু থ্যাঙ্কফুলি আমি এরকম একটা প্যাশন প্রজেক্ট করি বলে আই এম লাকি টু রিড অল দ্য ফ্যাসিনেটিং ফোক টেলস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এবং তিমোর লেস্টের যেই স্টোরিটা আমি কভার করেছি সেটা একটা মেয়ের ব্যাপারে। মেয়েটির নাম বিবি। আমি সংক্ষেপে বলছি গল্পটা, কারণ কিপিং দ্য লেন্থ অফ দ্য শো ইন মাইন্ড। বিবির কোনো স্পেশাল সুপার পাওয়ার নেই, সে আমরা যেরকম ওয়ান্ডার ওম্যান ভাবি সে কিন্তু সেরকম নয়, এবং সেখানেই এই স্টোরিটা খুব স্পেশাল। বিবি তাইজ বলে তিমোর লেস্তের একটা ট্রেডিশনাল ক্লথ, সেটা হাতে বোনে। এবং আহ, তাইসের কথা একটু বলতে হবে, না হলে গল্পে ওটার কোনো রেলেভেন্স থাকে না। তাইস হচ্ছে একটা ট্রেডিশনাল ক্লথ তিমোর লেস্তে, যেটা সব শুভ কাজে ব্যবহার করা হয়। এটা ওখানকার মহিলারা হাতে বোনেন, এবং নানান রকম ইন্ট্রিকেট ডিজাইন থাকে, যেমন আমাদের কাঁথায় থাকে। পাঞ্জাবের দিকে আছে, পাঞ্জাবের দিকেও এটা একটা আছে যে বিয়ের সময় ওরা যেই, মানে এটা নিয়ে একটা সিনেমাও ছিল বোধহয়, ওই অমৃতা সিং এর একটা শর্ট। আচ্ছা, ওই যে আচ্ছা, যে আচ্ছা। ওরা বিয়ের সময় যেটা, যেই ঘোমটাটা হ্যাঁ, মেয়ে হ্যাঁ, হ্যাঁ, বউ হ্যাঁ, মাথায় দেবে, সেটা হ্যাঁ, তার মা সারা রাত আর কি ধরে মানে একদম। বুনবে সোনালী জড়ি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা তো সেরকমই। আমাদের নকশি কাঁথা বলো বা একদম বিভিন্ন নকশি ধরনের কাঁথা বা মানে কাঁথা, যে কাঁথা। কোনো যে কোনো হ্যান্ড ওভেন ট্রেডিশনাল ক্লথই ভীষণ শুভ মনে করা হয় বেশিরভাগ কালচারে। তাইসও তাই, তিমোর লেস্তের কালচারে। এবং ডিজাইনের মধ্যে নানান রকম কলকা থাকে, আহ, গাছ পশু পাখি, মানে ন্যাচারাল এলিমেন্টসের প্রেজেন্স থাকে। তো বিবি এরকমই তাইস হাতে বোনে। সে কিভাবে এই স্কিলটা শিখলো কেউ জানা নেই, অন্তত মানে গল্প অনুযায়ী আর কি। কিন্তু একটা সময় আসে যখন ওর যে ছোট্ট গ্রাম সেটা প্রায় এক্সটিংশনের মুখে পড়ে, কারণ যেহেতু ফোকটেল তাই জন্য এরকম এলিমেন্টস আছে, যে সমুদ্রের তলা থেকে একটা সি স্নেক এসে বলে যে তাইসের একটা স্পিরিচুয়াল স্পেশাল ডিজাইন ছিল, যেটা বিবির ফোর ফাদার্সরা করতো, এবং সেটা দিয়ে পুজো করা হতো। মানে আহ, জলের যে দেবতা তাকে পুজো করা হতো। কিন্তু ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য জেনারেশন, সেই সিক্রেট ডিজাইনটা হারিয়ে গেছে। সেটা এই সি স্নেক বলে যে আমাকে ফেরত দিতে হবে, না হলে তোমাদের এই গ্রামকে আমি নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো। বিবি নানান জায়গায় খোঁজ করে, তার গ্রামের অন্যান্য বয়স্ক লোকজনদেরকে জিজ্ঞেস করে, কিন্তু তারা কেউই এই সিক্রেট স্যাক্রেড যে ট্রেডিশনাল ডিজাইন তার কথা বলতে পারে না, বা সে কোথা থেকে পাবে সেটা তারা হদিশ দিতে পারে না। বিবি ভীষণভাবে ভাবে, তার একটা ছোট্ট বাড়ি আছে সমুদ্রের ধারেই। সে প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, ভাবে যে আমি কিভাবে এই ডিজাইনটা বের করব। এবং একদিন তার স্বপ্নাদেশ আসে, সর্ট অফ স্বপ্নাদেশ, যেখানে সে নানান রকম ডিজাইনস দেখতে পায়। এবং ঘুম থেকে ওঠার পর অটোমেটিক্যালি সে লুমে বসে, মানে যেখানে বোনা হয় তাঁতের জায়গাটা, সেখানে বুনতে শুরু করে অটোমেটিক্যালি। এবং তাতে নানান রকম ইন্ট্রিকেট ডিজাইনস থাকে, নানান এলিমেন্টস, ন্যাচারাল এলিমেন্টস থাকে। ফাইনালি যখন তাইস রেডি হয়, সে সে বুঝতে পারে যে এটাই সেই সিক্রেট ডিজাইন। সে জানে না সে কি করে পেলো এটা। গ্রামের লোককে দেখানো হয়, তারাও বলে যে হ্যাঁ এরকমই হয়তো কিছু হবে, আমরা জানি না। এবং ফাইনালি সেই সি স্নেককে সেই কাপড়টি দেওয়া হয়, উৎসর্গ করা হয়, এবং তাদের গ্রামটা বেঁচে যায়। এটা অনেক লম্বা গল্প, কিন্তু আমি শর্টে বললাম। আমার যেই কারণে এই গল্পটা চুজ করা সেটা একটু বলা দরকার এই পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে যে অবশ্যই একটি মেয়ের গল্প। দ্বিতীয় হচ্ছে, এখানে মেয়েটিকে কোনো সুপার হিরো বা হিরোইন হিসেবে পোট্রে করা হয়নি, যে ওয়ান্ডার ওম্যান নয় সে, যে তার হাত তুললে আগুন বেরোয় এ ধরনের কিছু নয়। তার স্কিলটাই তার স্পেশাল পাওয়ার, যে সে সে বোনে, সে সেলাই করে। এরকম
এরকম ছোট একটা স্কিলও যে এত ইউনিক হতে পারে, এত স্পেশাল হতে পারে, বা সেটা যে দিয়ে যে তার গ্রামকে বাঁচানো যেতে পারে, এই কনসেপ্টটা আমার খুব ইউনিক লেগেছিল। এবং যেহেতু এটা একটা আইল্যান্ড কান্ট্রি এবং এশিয়ান আইল্যান্ড কান্ট্রি, এটা ধরে নেওয়াটা অদ্ভুত হবে না যে এখানেও কিন্তু পেট্রিয়ার্কাল মেন্টালিটি ভীষণ স্ট্রং। সেখানে দাঁড়িয়ে এরকম একটা গল্প ইজ ভেরি ইউনিক, এবং আমার তাই জন্যই মনে হলো যে আমার পডকাস্টের মাধ্যমে এটা তুলে ধরাটা দরকার। তো তাই জন্যই এটা বলা। থ্যাংক ইউ, খুব খুব ভালো লাগলো এই গল্প শুনে। আশা করি এরকম আরো গল্প তোমার চ্যানেলে আমরা শুনবো। এবং নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি আরো এগিয়ে যাও তোমার এই পডকাস্ট নিয়ে, তোমার ক্যারিয়ার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। যেই প্যানেলিস্টে বাকি যারা ছিলেন গেস্ট, তাদের সাথে এক প্যানেলে থাকা এটা আমারও সৌভাগ্য। এবং স্বর্ণালী, ভীষণ ভালো লাগলো তোমার প্রশ্নগুলো পেয়ে। খুবই খুবই রেলেভেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো। সো থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন্স। সবাইকে শুভেচ্ছা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আমাদের নিজেদেরকে সকলকে, ছেলে মেয়ে, থার্ড জেন্ডার নির্বিশেষে সকলকে শুভেচ্ছা। এরকম ডিসকাশন সেতু দ্য ব্রিজ অনেক দিন থেকেই করে এসছে। নাম লাকি যে আমি সেতুর সাথে অনেক দিন ধরেই ইনভলভড। আমার ভীষণ ভালো লাগে ইনভলভ থাকতে, কারণ খুব রেলেভেন্ট ডিসকাশনস হয়। আমি শুধু আশা করব যে এরকম ডিসকাশনস সেতু যেন আরো অর্গানাইজ করে, এবং আমি যেন একদম সেটার একদম। পার্ট হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আজকে নারী দিবসে সেতুর পক্ষ থেকে যেই আলোচনাটি হলো বিভিন্ন চেনা অচেনা মুখের সাথে, সেটাতে একটি কথা বা একটি আলোচনার বিষয় উঠে এলো। নারীদের বন্ধন মোচন বা নারী মুক্তি বা এমানসিপেশন অফ উইমেন, এই যে নারীবাদের একটি তত্ত্ব আছে, সেখানে পুরুষের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ এটি উঠে এলো। অবশ্যই আমি নিজেও একজন নারী হিসেবে চাই যে সমাজের পরিবর্তন ঘটুক, একটা সুস্থ মনস্ক সমাজ গড়ে উঠুক আমাদের চারিদিকে। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার নিজের জীবনে এটির যে কতটা গুরুত্ব, সেটা আমি বোধহয় আজকের আগে খুব একটা ভাবিনি। নিজের ব্যক্তিগত কিছু কথা এখানে আজকে না বললেই নয়। আমি যখন মন্টেসরিতে পড়ি, যেটাকে কিন্ডারগার্টেন বা একেবারেই প্রাথমিক শিক্ষা স্তর বলে, আমার মায়ের তখন লাস্ট স্টেজ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এবং বিভিন্ন চিকিৎসা সত্ত্বেও তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যান। আম, ইংরেজি পরিভাষায় যেটাকে সিঙ্গেল চাইল্ড বলে। আমি সিঙ্গেল চাইল্ড হিসেবে বড় হই আমার বাবার সাথে, যিনি একজন সিঙ্গেল ড্যাড। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ শুধু যে আমার বাবা করতে পারেন সেটাই নয়, আমি কিন্তু আদ্যপ্রান্ত আমার বাবাকে এখনো পর্যন্ত খুব সাবলীলভাবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এবং ঘরকন্নার বিভিন্ন কাজ করতে দেখেছি। কোথাও একটা আমার মনের মধ্যে এই যে চিন্তাটা বদ্ধমূল হয়েছিল আমার বাবাকে দেখে, যে কোনো কাজই মেয়েদের কাজ নয় বা একেবারে ছেলেদের কাজ নয়, কাজ কাজ। এইটা কিন্তু, এটার কৃতিত্ব কিন্তু একেবারেই আমার বাবার। আমি যে নারীবাদী বা নারীবাদ, এইটাও যে কিছু একটা হয়, এটা কিন্তু আমার মনের মধ্যে খুব ছোটবেলায় আমার বাবার কাজ করা দেখে বা বাবাকে দেখে এই চিন্তাটা বদ্ধমূল হয়। আমি আজকে এই আলোচনার আগে হয়তো কখনো সেরকম ভাবে ভাবিনি যে নারী হিসেবে, একজন একক নারী হিসেবে আমার সমাজে অবস্থান এবং আমার চিন্তাধারাকে কতটা আমার একেবারেই ঘরের ভেতরের আমার পারিপার্শ্বিকতা, আম, আমার বাবা কতটা সেটাকে রূপান্তরিত করেছেন বা আকৃতি দিয়েছেন, সেটা আজকে আমি সত্যি ভাবতে বাধ্য হলাম। এবং বাবা বলেন যে বাবা মাকে কখনো থ্যাংক ইউ বলতে নেই, কিন্তু আজকে আমি এটাই বলবো যে নারী দিবসের উদযাপনার রং একটু ফিকে থেকে যাবে যদি আজকে আমি আমার বাবাকে থ্যাংক ইউ না বলি। কারণ ওনার শিক্ষা, ওনার প্রেরণা, ওনার অনুপ্রেরণা সবকিছুর মধ্যে দিয়েই কিন্তু আমি একজন ভালো মানুষ, একজন সুস্থ মনের মানুষ এবং একজন পরিপূর্ণ নারী হয়ে উঠতে পেরেছি। থ্যাংক ইউ বাবা। হ্যাপি উমেন্স ডে সবাইকে। খুব নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনাদের সবার জন্য রইলো। আশা করি আপনারা আপনাদের চারিপাশের মেয়েদের, নারীদের, তাদের
আরো এগিয়ে যেতে, আরো বেশি অনুপ্রেরিত করবেন। ধন্যবাদ।